সাল, 2019 সাল, 2020 সাল এবং 2021 সালে কি ট্রেন্ড আসবে, সম্ভাব্য এই জিনিসগুলা নিয়ে আজকে আমরা ছোট্ট কিছু কথা বলবো। সেটা হচ্ছে 2018 সালে যখন আমাদের ডিজাইন শুরু হয়, 2018 সালে যখন আমাদের কাজ শুরু হয়, তখন এক ধরনের ট্রেন্ড চলছে। সেটা হচ্ছে ডিজাইনের ভেতরে গ্লিচ ইফেক্ট দেওয়া শুরু হয়েছে। গ্লিচ ইফেক্ট মানে বুঝতে পারেন আপনারা? না স্যার। একটা ডিজাইনকে করাপ্ট করে দেওয়া হয়েছে, করাপ্ট, ভেঙে দেওয়া হয়েছে। এটা হচ্ছে গ্লিচ ইফেক্ট। আমি দেখাচ্ছি আপনাদের। কি ফেক বলেন? গ্লিচ, গ্লিচ? হ্যাঁ, ও, GLITCH, গ্লিচ ইফেক্ট। এটা 2018 সালের ট্রেন্ড এবং এইভাবে ডিজাইন। আর আরেকটা কথা বলে নেই যে আসলে আমরা অনেকেই আছি মনে করি যে আসলে গ্রাফিক্স ডিজাইনার অর্থ হচ্ছে শুধুমাত্র লোগো ডিজাইন। এটা ভুল। গ্রাফিক্স ডিজাইনার অর্থ হচ্ছে লোগো ডিজাইন না। গ্রাফিক্স ডিজাইন অর্থ হচ্ছে ডিজাইন রিলেটেড যা কিছু আছে সবকিছু মিলাই। লোগো ডিজাইন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ছোট্ট একটা পার্ট। আমরা যদি সবাই কিছু মনে করি যে লোগো ডিজাইন দিয়েই আমরা সবকিছু শেষ করে ফেলবো, এটা ভুল। আমরা চিন্তা করব সব সময় সবকিছু মিলায় যে আসলে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যা কিছু আছে সবই গ্রাফিক্স ডিজাইনের ভেতরে পড়ে। ইভেন অ্যানিমেশনও গ্রাফিক্স ডিজাইনের ভেতরে পড়ে। মোশন গ্রাফিক্স অ্যানিমেশনও গ্রাফিক্স ডিজাইনের ভেতরে পড়ে। যে কোনো ধরনের অ্যানিমেশনও গ্রাফিক্স ডিজাইনের ভেতরে পড়ে। এগুলো সবই গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজ। আমাদেরকে সবসময় এটাই মাথায় রাখতে হবে যে গ্রাফিক্স ডিজাইন নট অনলি লোগো। সবসময় চেষ্টা করব যে আমরা যখন কথা বলবো কিংবা কাজ করব তখন আমরা সবসময় লোগো বাদ দিয়ে, লোগো ছাড়া অন্যান্য যে ডিজাইন গুলো আছে এগুলো নিয়েও আমরা কথা বলবো আর কি। এগুলো এই ব্যাপারগুলো নিয়েও আমরা কথা বলবো। তো যাই হোক, আমি দেখাচ্ছি। আমার এখানে আবার সিকিউরিটি চেক করে গেল। তো এখন আমরা চিন্তা করি যে হচ্ছে ট্রেন্ড। এখন আমাদের উচিত হচ্ছে এই ট্রেন্ডের সাথেই চলা, কারণ ট্রেন্ডের সাথে যদি আমরা না চলতে পারি তাহলে একটা না একটা সময় যায় আমরা কিন্তু পড়ে যাবো। আপনাকে কিছু উদাহরণ দেই, ট্রেন্ডের কিছু উদাহরণ দেই। ছবিগুলো দেখানোর আগে আমরা কিছু পপুলার কিছু লোগো নিয়ে কথা বলি। গুগলের লোগো, গুগলের লোগো তো আমরা সবাই দেখছি। গুগলের লোগোর পরিবর্তন, গুগলের লোগোর কিন্তু প্রতি বছর পরিবর্তন হয়। এটা কি খেয়াল করে দেখছেন সবাই? জি স্যার, কালার চেঞ্জ প্রত্যেকটা হয়। বছর পরিবর্তন হয় গুগলের লোগো। কেন পরিবর্তন হয়? গুগল সব সময় ট্রেন্ডকে ফলো করে চলে। ফলো করে, হ্যাঁ। ট্রেন্ডকে ফলো সব সময় যখন গুগল যেটা ট্রেন্ড ফলো। চলে আর কি, যখন যেটা চলে ওরা ওটাই করে, না না যুগের না, সাথে তাল মিলাই। যখন যেটা চলে, এই চলাটা কে তৈরি করে? চলাটা তৈরি করে হচ্ছে ক্লায়েন্ট এবং ডিজাইনাররা নিজে। এই ট্রেন্ড কে তৈরি করে? ট্রেন্ড কিন্তু অন্য কোথাও তৈরি হয় না, তৈরি হয় হচ্ছে ক্লায়েন্ট এবং ডিজাইনারদের কম্বিনেশনে। কেমন? কোনো জায়গাতে কোনো কিছু নিয়ে আমরা কাজ করতেছি, হঠাৎ করে একজন ক্লায়েন্ট এবং একজন ডিজাইনারের হঠাৎ করে মনে হলো যে আমার এই লোগোটা এখন ভালো লাগতেছে না, এই লোগোটা বোরিং হয়ে গেছে, এই লোগোর ভেতরে কিছু একটা দিতে হবে, একটু পরিবর্তন দরকার। ওই যে পরিবর্তনটা, সেই পরিবর্তন যদি ব্র্যান্ডেড কোনো কোম্পানির হয় তাহলে ওইটা আরো দুইটা ব্র্যান্ডেড কোম্পানি তার পরিবর্তন করে নিয়ে আসে এবং সেটা ফলো করে আরো দুইটা কোম্পানি পরিবর্তন করে। এই যে পরিবর্তনের ধারাটা চলতেছে, এটাই হচ্ছে ট্রেন্ড। এই পরিবর্তন কিন্তু কখনোই অন্য কেউ তৈরি করে না। কোনো একটা কোম্পানি কোনো একটা সময় এই পরিবর্তনটা করছে, যার দেখা দেখি অন্য কেউ করছে। গুগল কেন পরিবর্তন করে? গুগল হচ্ছে একটা টপ মোস্ট, মানে টপ ক্লাস ব্র্যান্ডেড কোম্পানির একটা, যে বললে অন্যান্য কোম্পানি তার পরিবর্তন করতে, সেই লোগো পরিবর্তন কিংবা তার ডিজাইন পরিবর্তন করতে বাধ্য। তাই গুগল তার প্রতি বছর তাদের ট্রেন্ডকে চেঞ্জ করে, যার ফলে আমরা কিন্তু এই ট্রেন্ড চেঞ্জ পাই। এবার আসেন আমরা কমন একটা জায়গা। বাধ্য নাকি মানে ওদের দেখা দেখি না না, এটা বাধ্য না। এটা হচ্ছে আসলে কি যে আপনি যদি এটা না করেন তাহলে আপনি টিকতে পারবেন না। ও আচ্ছা আচ্ছা, আপনি চলতে পারবেন না। চলতে হবে না যে আপনি ধরেন আমরা একটা জায়গাতে চলতেছি, ওখানে দেখা যাচ্ছে যে মানে সাপোজ আমরা একটা জায়গাতে চলতেছি, ওখানে সবাই মোটামুটি কম্পিউটার জানে, আমি কিচ্ছু জানি না, আমি জাস্ট ওখানে যা বসে আছি। তো ওই সময় কি আমি ওখানে বসে থাকতে পারবো? কখনোই পারবো না। আমার কাছে কেমন বোরিং লাগবে না ব্যাপারটা, যে হচ্ছে সবাই জানে, সবাই এই রিলেটেড কথাবার্তা বলতেছে, আমি কিছু জানি না, আমি কথা বলতে পারতেছি। ব্যাপারটা এরকম যে আসলে সবার লোগো পরিবর্তন হচ্ছে, আমার লোগো কেন পাল্টাচ্ছে না? এই ব্যাপারটা বোরিং না? এরকম আর কি। তো ইউটিউবের আরেকটা ব্যাপারে আসি আমরা। ইউটিউবের লোগোটাকে আমরা খেয়াল করছি। ইউটিউবের লোগো তো আমরা সবাই দেখছি। ইউটিউবের লোগোর পরিবর্তন কি আমরা দেখছি? বলেন। হ্যাঁ মনে হচ্ছে স্যার।
কি পরিবর্তন দেখছি বলুন তো? স্যার আগে ওটা 4 কোণা ছিল, এখন একটু কি রাউন্ডেড চার হয়েছে ছিল? মনে হয়। ইউটিউবের যে লোগো ছিল সেই লোগো টিউব যেটা ছিল সেটা হচ্ছে আপনার ছিল হচ্ছে ইয়ের ভেতরে, কি যেন বলে, একটা বক্সের ভেতরে, স্যার মানে শেপের প্রথমে ভেতরে ছিল। আগে একটা 3D ভাব ছিল স্যার। না না 3D না, এটা ওরকমই ছিল আর কি, শেপের হ্যাঁ ভেতরে মানে ছিল। হ্যাঁ হ্যাঁ, যেটাকে 2018 সালে পরিবর্তন করা হয়েছে এবং পরিবর্তন করে যেটাকে জাস্ট আইকনটাকে আলাদা করে দেওয়া হয়েছে, লেখাটাকে আলাদা করা হয়েছে। এটা হচ্ছে 10, এটা একটা 10। লেনোভো ঠিক এরকমই একটা কাজ করছে। লেনোভো যখন ছিল তখন মনে করেন একটা বক্সের ভেতরে, মানে একটা শেপের ভেতরে ছিল, ওটাকে 2018 তে পরিবর্তন করে আবার একটা বক্সের ভেতরে নিয়ে আসছে। তারপরে আপনার কেএফসি লোগো, কেএফসি লোগো আমরা তো সবাই দেখছি, কেএফসির যে ফেসটা, এই ফেসটাও একটা শেপের মধ্যে ছিল, 2018 পরে পরিবর্তন করে ওইটাকে বাইরে বের করে নিয়ে আসে। এরকম প্রচুর পরিবর্তন আসছে আমাদের আস্তে আস্তে। এখন 2018 পরিবর্তনের ফলে আমরা যে লোগো একটা ডিজাইনের ট্রেন্ড আমাদের হাতে চলে আসছে, সেটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, রেসপন্সিভ লোগো কিংবা রেসপন্সিভ ডিজাইন। এই রেসপন্সিভ শব্দটা সবাই পরিচিত। কথা বলেন না সবাই? যে রেসপন্সিভ বলতে সব জায়গায় খাপ খাপ মিলবে এরকম কিছু না? রেসপন্সিভ বলতে আমরা রেসপন্সিভ ওয়েবসাইট জানি। হ্যাঁ হ্যাঁ। রেসপন্সিভ ওয়েবসাইট কি কাজ? মোবাইলেও হ্যাঁ, মোবাইলেও দেখা যাবে, মোবাইলের ভার্সন একরকম, হ্যাঁ, ইয়ের ওয়েবসাইট একরকম, ট্যাবলেট একরকম। হ্যাঁ হ্যাঁ, এটাকে রেসপন্সিভ বলে। লোগো কিংবা ডিজাইনে, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রেও আপনার এই রেসপন্সিভ ইয়েটা চলে আসছে। 2018 পর থেকে আমরা এই রেসপন্সিভ যেটা মোবাইলে একরকম দেখা যায়, ট্যাবে একরকম দেখা যায়, পিসিতে একরকম দেখা যায়, কিংবা অন্যান্য সবকিছুতে একরকম করে দেখা যায়, এটা হচ্ছে রেসপন্সিভ। এটা আমরা কিন্তু পাইছি হচ্ছে ইয়ের উপর থেকে, 2018 পর থেকে। তো এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে শপিফাই, যে লোগোটা শপিফাই, এটা তো অনেক নাম করা একটা মিউজিক কোম্পানি। শপিফাই কিন্তু অনেক নাম করা একটা মিউজিক, আপনারা লোগোগুলো দেখতে পারেন নেটে, আগের লোগো এবং পরের লোগো। সেটা হচ্ছে শপিফাই অনেক নাম করা একটা মিউজিক কোম্পানি। সে স্পটিফাই। কিছুদিন আগে তার পরিবর্তন করে একটা লোগো তৈরি করছে আর কি। জানেন সে কি করছে দেখেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। এই যে তার লোগো এটা করেছিল এই টাইপের। সে কি করছে দেখেন, তার পরিবর্তে সে লোগো চেঞ্জ করছে এই জায়গাতে, স্পটিফাই। এই অবস্থাতে লোগো নিয়ে আসছে। কি মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছে এরকম কিছু আর হ্যাঁ, কালার? এইটাই তো ট্রেন্ডের সাথে চলতেছে। আমি বলতেছি আরো আলোচনার ভেতরে আছে, আমি আসতেছি আর কি। তো এখন আমরা এই ব্যাপারগুলো নিয়ে আসি যে কিভাবে আমরা ট্রেন্ডগুলো পরিবর্তন করব এবং ট্রেন্ডগুলো আমাদের মাঝে আসছে সেটা নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা করি। ভাই একটা ইনফরমেশন নিতাম। হ্যাঁ বলেন। ছোট বাচ্চাদের জন্য কোন ফন্টটা চাই? ছোট বাচ্চাদের জন্য কিছু ফানি ফন্ট আছে, ফানি ফন্ট, ওই যে আপনার ডেকোরেটিভ, মানে কিন্ডারগার্টেন স্কুলের আর কি লোগো বা আপনি এরকম আপনার যে ফন্ট গুলো আছে না ওইটাকে ইউজ করেন না, উল্টাপাল্টা করে দেন। ফন্টটাকে কাস্টমাইজ করেন, কাস্টমাইজ করে বলতে যে ফন্ট গুলো আপনি আপনার নিজের যে ফন্টটা ব্যবহার করেন, আপনার তো নিজের একটা ফন্ট আছে, ওই ফন্টটাকেই আপনি কি করেন, নিয়ে আসেন, একটা ফন্টকে একটু ঘুরায় দেন, একটা ফন্টকে একটু পাকা সোজা করে দেন, এরকম করে বানায় নেন, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। তো এখন দেখেন যে 2018 সালের কিছু পরিবর্তনে আমরা আসি। 2018-তে আমরা আসবো 2018, 19, 20 এবং 21। এটা হচ্ছে আমরা 2018 এবং 19-এর যে ট্রেন্ড গুলো চলছে সেটা নিয়ে একটু আলোচনা করি। তারা কি করছে, গ্লিচ ইফেক্ট দিচ্ছে। গ্লিচ ইফেক্ট গুলো হচ্ছে এরকম যে একটা ছবিকে তারা করাপ্ট করে দিচ্ছে, তার ভেতরে 2-3টা রং দিচ্ছে, দেখে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যে এই ছবিটা এইভাবে চলতেছে। এটা বেশি দিন চলেনি, এটা অল্প কিছুদিন চলছে। তারপরে এই ইফেক্টটা 2018, 19-এ খুব ভালো ইয়ে করছে। তারপরে হচ্ছে দেখেন রুইন্ড ইফেক্ট, একটা ছবিকে ভেঙে চুরে ফেলতেছে, নষ্ট করে ফেলতেছে, এরকম একটা ডিজাইন ইফেক্ট খুব বেশি পরিমাণ চলছে আর কি, একটা সময় চলছে আর কি এই সময়টা। তবে এখন আমরা খুব কম দেখতে পাই, তবে এই ডিজাইনগুলো এখনো টিকে আছে। তারপরে আছে যেটা আছে
কালার চ্যানেল ইফেক্ট। এই চ্যানেল ইফেক্ট, কালার চ্যানেল ইফেক্টের যে ছবিগুলো এরকম হয় যে একটা ইয়ের ভেতরে, মানে আমরা যেটা বলি যে গ্রেডিয়েন্টের যে ব্যাপারটা, গ্রেডিয়েন্ট কিন্তু খুব ভালোভাবে চলতেছে এবং আজ পর্যন্ত গ্রেডিয়েন্টের ব্যবহার কিন্তু আমরা করতেছি ডিজাইনে, সব ধরনের ডিজাইনে গ্রেডিয়েন্টের ব্যবহার করতেছি। যখন এই গ্রেডিয়েন্টের ব্যবহার শুরু হয় তখন অ্যাপেল একটা ইয়ে করছিল, একটা এয়ার তৈরি করছিল, সে তার ভেতরে একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করছিল এবং খুব সুন্দর একটা গ্রেডিয়েন্ট ব্যবহার করছিল। অ্যাপেলের মোবাইলে সেই গ্রেডিয়েন্ট আমরা এখনো দেখতে পাই, গ্রেডিয়েন্ট কালার। তো এই গ্রেডিয়েন্টের ইফেক্টটা চালু করছিল হচ্ছে তারাই সর্বপ্রথম, গ্রেডিয়েন্ট ইফেক্ট। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ডাবল এক্সপোজ ইফেক্ট। ডাবল এক্সপোজ ইফেক্ট হচ্ছে একটা ছবির মধ্যে বিভিন্ন ধরনের ছবিকে ঢুকায় দেওয়া, ফটোশপের কাজ যেটা আর কি। একটা ছবির মধ্যে কয়েক ধরনের ছবি, একটা মানুষের ভেতরে 2-3টা মানুষ ঢুকায় দেওয়া, একটা ছবি, একটা ছবি মানুষের ছবির ভেতরে কিংবা অন্যান্য কোনো কিছুর ভেতরে অন্য অনেক কিছু ঢুকায় দেওয়া, সেটা হচ্ছে ডাবল এক্সপোজের ডিজাইন আর কি। এগুলো লোগোর ক্ষেত্রে না, সব ধরনের ডিজাইনের ক্ষেত্রে এগুলো প্রকাশ পায়, যেগুলো 2018 হচ্ছে একটা ট্রেন্ড ছিল। এবার ডাবল এক্সপোজের ভিতর ডিউটোন, তার মানে হচ্ছে আপনার ডাবল এক্সপোজে কিছু রঙের খেলা শুরু করছিল 2018-তে। এটা খুব বেশি দিন চলেনি, তবে এখনো মোটামুটি এই জিনিসটার ইয়ে আছে, প্রভাব আছে। কালারের ব্যাপার তো যেহেতু এখনো পর্যন্ত চলে, সেটার ছবিগুলো ছিল এরকম। তারপরে ডাবল লাইটের একটা টোন ব্যবহার করতো সবসময়, ডাবল লাইটের একটা টোন ব্যবহার করতো, এটা যেটা হচ্ছে এই টাইপের, যে মানুষ থাকতো তার পেছনে একটা ডাবল লাইট ব্যবহার করা হতো এরকম। ক্রিয়েটিভ টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি সম্পর্কে যে কথাটা বলি, যে টাইপোগ্রাফি এমন একটা কাজ, যে কাজটা আপনার লোগো ডিজাইনের শুরু থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত টিকে আছে, এটা সারা জীবন টিকে থাকবে টাইপোগ্রাফির কাজ। এই টাইপোগ্রাফিটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে শুধুমাত্র আপনি টাইপ করে কোনো লোগো বানাবেন, এটা তাদের জন্য ভালো যারা ক্রিয়েটিভ, তাদের জন্য ভালো, যারা নকল করে কাজ করে তাদের জন্য ভালো না। ক্ষতিটা তাদেরই হবে, কারণ এই টাইপোগ্রাফি কখনোই নকল করা যায় না, এই টাইপোগ্রাফিকে কখনো কপি করা সম্ভব না। টাইপোগ্রাফি নিজের সৃষ্টি, যদি আমি কপি করতে যাই আপনার লোগো, যদি আমি কপি করতে যাই তাহলে আপনি ধরা, আমি আপনার কাছে ধরা পড়ে যাব, কখনোই আমি আপনার লোগো কপি করতে পারবো না। এই টাইপোগ্রাফির ট্রেন্ডটা চালু হয়েছে 2017, 2018, 2019, 2020, 2021 এবং ভবিষ্যতে যত সময় আসবে এই সময়টা থেকেই যাবে এবং এটা চলতেই থাকবে, এটা নন স্টপ। কাজে এই সময়টা হচ্ছে, এই সময়টা এখানে আরো কিছু কথা আছে। কথাটা হচ্ছে যে আমি একটা কথা বলি, কয়েকটা কথা বলি, তার ভেতরে একটা কথা এরকম যে আমরা অনেকেই মনে করি যে আমি কিছু সফটওয়্যার শিখছি, কিছু টুলস এর ব্যবহার শিখছি, আমি গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেছি। এটা ভুল, এটা সারা জীবনের জন্য ভুল, কারণ একজন গ্রাফিক্স ডিজাইনার কখনোই একটা সফটওয়্যারের কাজ এবং টুলস এর কাজ শিখে হতে পারে না। গ্রাফিক্স ডিজাইনার হচ্ছে কনসেপ্টের ব্যাপার, যার মাথায় কনসেপ্ট আছে সেই শুধু গ্রাফিক্স ডিজাইনার হতে পারবে, নট অনলি অন্য কেউ হতে পারবে না, গ্রাফিক্স ডিজাইনার হতে পারবে না। আর আরেকটা ব্যাপার, গ্রাফিক্স ডিজাইনার হতে গেলে সফটওয়্যার শেখার দরকার নাই। আবার সফটওয়্যার এই জন্য শিখতে হবে যে আমি আমার কনসেপ্টটাকে যেন ভালোভাবে বাইরে বের করে নিয়ে আসতে পারি, এই জন্য আমাকে সফটওয়্যার শিখতে হবে। কিন্তু এটা জরুরি না যে ডিজাইনার হতে গেলে আমাকে সফটওয়্যার শিখতেই হবে। গ্রাফিক্স ডিজাইনার এমনি আমি হাতেও তৈরি করতে পারি, কেন আগে মানুষ তৈরি করেনি, তাদের ডিজাইন ছিল না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ও ভাইয়া, আমি আজকে নতুন জয়েন আপনাদের গ্রুপে, দুদিন আমার একটু প্রবলেম ছিল জন্য আমি জয়েন হতে পারি নাই। তারপরে যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ স্পেসের ব্যবহার। নেগেটিভ স্পেসের ব্যবহারটা এই সময় থেকে খুব বেশি চলছে। নেগেটিভ স্পেস, আজকে আমরা কথা বলবো নেগেটিভ স্পেস। আর একটু সারাউন্ড করি আমরা নেগেটিভ স্পেস। আমরা আর এই পিডিএফ ফাইলগুলো কি আমাদের দেয়া হবে? আমি তো কালকে গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেবে সময় মতো দিয়ে দেবে, আপনি পেয়ে যাবেন। নেগেটিভ স্পেসটা দেখেন, আমরা এই ধরনের লোগো কিন্তু অনেক দেখছি, দেখিনি? এই টাইপের লোগো কিন্তু আমরা অনেক দেখছি এবং তৈরি করছি, এটাই হচ্ছে নেগেটিভ স্পেস। এই নেগেটিভ স্পেস খুব পপুলার একটা ডিজাইন, যেটা এই টাইপোগ্রাফির মতোই এবং আজ পর্যন্ত চলে আসতেছে। নেগেটিভ স্পেসের ব্যবহার, নেগেটিভ স্পেস বিভিন্ন প্রকার, মানে জাস্ট কালো কোনো কিছুর উপরে আপনার একটা ডিজাইন তৈরি করা, কিংবা একটা সলিড কোনো কালারের উপরে একটা ডিজাইন তৈরি করা আর কি, সেটা হচ্ছে নেগেটিভ স্পেসের। বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন না?
তাও তো বলেন না বললে মনে করবো যে আসলে আমার এমনি আমার এগুলো এমনিতেই বোরিং। বুঝতে পারছি স্যার, হ্যাঁ আমার বুঝতে পারছি। ক্লাসগুলো। এরপরে আছে দেখেন নেগেটিভ বোরিং স্পেস। কেন বলছেন? আমাদের প্রয়োজন বলেই তো আমরা শিখতে আসছি, বোরিং হবে কেন? আচ্ছা সমস্যা নেই। এরপরে আছে দেখেন নেগেটিভ স্পেস টাইপোগ্রাফি। নেগেটিভ স্পেস টাইপোগ্রাফি কোনটা? নেগেটিভ স্পেস টাইপোগ্রাফি হচ্ছে F1 রেসিং, খুব নাম করা একটা ইয়ে না, কোম্পানি না, F1 রেসিং। ওর যে প্রথম লোগো ছিল সেই লোগোটা ছিল নেগেটিভ স্পেস টাইপোগ্রাফির লোগো। দেখাচ্ছি কোনটা দেখুন, তাহলে বুঝতে পারবে যে আসলে নেগেটিভ স্পেস টাইপোগ্রাফি টাইপ এরকম। এই যে মানে আপনি একটা ইয়ে লিখলেন, একটা কোন একটা ওয়ার্ড লিখলেন, জাস্ট একটা নাম লিখলেন, কোন কোম্পানির একটা নাম লিখলেন। এবার এই কোম্পানির নামটাকে আপনি টাইপোগ্রাফিতে রূপান্তরিত করতে চাচ্ছেন, কিন্তু রূপান্তরটা কি করবেন? মানে একটা নেগেটিভ স্পেসের ভেতর ঢোকা, মানে একটা বোল্ড কোনো কিছুর ভেতরে একটা লেখাকে আপনি সাদা করে দিতে চাচ্ছেন। টাইপটা আসলে বাংলা ভাষায় এটাই বোঝায় যে আপনি কোনো সলিড কালারের ভেতরে আপনার লেখাটা বসায় সেটাকে আপনি ফিল করে দিলেন। এই নেগেটিভ স্পেস টাইপোগ্রাফি। এবং এই লোগো আমি যেটা বলতেছি যে আপনার টাইপোগ্রাফি, নেগেটিভ স্পেস আর নেগেটিভ স্পেস টাইপোগ্রাফি এগুলো এখনো চলে আসতেছে এবং চলবেই। এটা মানে এটা একটা সমাদৃত, মানে সর্বসমাদৃত একটা হচ্ছে ডিজাইন, যেটা কখনো বন্ধ হবে না, এমন বন্ধ হয়নি, হয়তোবা হতে পারে কখনো। আরেকটা হচ্ছে ব্রাইট কালার। ব্রাইট কালার তো আপনাকে দেখানোর দরকার নাই। ব্রাইট কালারের ব্যবহার যেটা আর কি, এই ট্রেন্ডটা চলে আসতেছে ওই সময় থেকে। ব্রাইট কালার দুইটা কারণে মানুষ ব্যবহার করে, সেটা হচ্ছে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য। ম্যাকডোনাল্ড ব্রাইট কালার, আগেকার দিনের ট্যাক্সি, হ্যাঁ ব্রাইট কালারের ব্যাপারটা তখনই পর্যন্ত ছিল, এখন কিন্তু ব্রাইট কালার ব্যবহার করা হয়নি, টেস্ট চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। এটা 2018-19 পর্যন্ত ব্রাইট কালার প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে, এখন ব্যবহার করা হয় না, এখন ব্যবহার করা হয় মিউটেড কালার। সেটাও দেখেন টেস্ট চেঞ্জ হয়েছে। এখন ছিল, তখন ছিল কি ম্যাকডোনাল্ডের লোগো, অনেক দূর থেকে মানুষ দেখতে পাচ্ছ। আগেকার দিনের ট্যাক্সির ডিজাইন গুলো দেখছেন না, হলুদ কালারের ট্যাক্সি অনেক দূর থেকে মানুষ দেখতেছে, মানুষকে অ্যাট্রাক্ট করতে ব্রাইট কালার। কারণ তখন টেলিকমিউনিকেশনটা অতটা উন্নত খুব বেশি ছিল না, যে আমরা এখন যেমন সফটওয়্যার গুলো পাচ্ছি, মোবাইলে অর্ডার করতেছি, অর্ডার চলে আসতেছে, ওই সময়টা ছিল না। মানুষ তাও তখন একটু হাঁটতো, 2017-18-তে মানুষ একটু বাইরে বের হতো, একটু দৌড়াদৌড়ি করতো, ট্যাক্সি ধরতো। আর এখন তো ট্যাক্সি ধরতে গেলেও মানুষ ঘরে বসে ইয়ে করে, ডাক দেয় যে আসেন নিয়ে যান, এই আর কি। তারপরে যেটা আসতো ওয়ান কালার 3D ডিজাইন। ওয়ান কালার 3D ডিজাইন বলতে একটা কালার ব্যবহার করতো, সেই কালারের উপরে বিভিন্ন ধরনের ডিজাইন করতো, ডিজাইনটা 3D হতো। মেটালিক এলিমেন্ট, আমরা যে লোগো কিছু কিছু লোগো করি, অনেক সময় মোকআপ দেই, মেটালিক মোকআপ কালার ইউজ করে মেটালিক। এই মেটালিক এলিমেন্টের ব্যবহার শুরু হয়েছে ঠিক ওই সময় থেকেই। গ্রেডিয়েন্টের ব্যবহার সম্পর্কে তো বললামই, গ্রেডিয়েন্টের ব্যবহার সারা জীবন চলে আসবে, এটা থাকবেই। আরেকটা আছে কালারফুল 3D। কালারফুল 3D কিছু লোগো তৈরি হতো ওই সময়, যেগুলো হচ্ছে আপনার এখন কমে গেছে, আছে এখনো কিন্তু কমে গেছে। কালারফুল 3D টাইপের কিছু লোগো এখনো অনেকে কালারফুল 3D টাইপের কিছু লোগো, তো ওই সময় ছিল 2018-19-এ খুব ভালো চলতো এবং কোম্পানিগুলো খুব ভালো এগোতো। তো গেল, এইটা গেল হচ্ছে আমাদের 2018-19-এর স্যাম্পল একটা, মানে ছোট্ট একটা ওভারভিউ, ট্রেন্ডের ওভারভিউ যে কেমন কি চলছে। এবার 2020 আমরা যে অবস্থাতে আছি, এখন বর্তমানে আছি, সেই অবস্থাতে কোন ট্রেন্ডটা চলতেছে। এখন কিন্তু ব্রাইট কালারের ইয়ে চলে গেছে, ব্রাইট কালারের দিন শেষ, এখন আসতেছে মিউটেড কালার। মিউটেড কালার কি? একটা অরিজিনাল কালারকে, কালার হুইল সম্পর্কে যদি আমরা জানি, এর আগে তো দেখছিলাম, একটা অরিজিনাল কালারকে এর ভেতরে একটা কালার মিশায়। আমাদের তো মৌলিক কালার তিনটা, রেড, ইয়েলো আর ব্লু। এই তিনটা কালারের ভেতর এই তিনটা কালারই একসাথে মিক্স করে আমরা কালার তৈরি করি। তো কিভাবে লাইট তৈরি হয়, কিভাবে ডার্ক তৈরি হয়, এটা তো আমরা কালার হুইলে দেখছি যে কার কিভাবে লাইট কালার এবং কিভাবে ডার্ক কালার তৈরি হয়। তো একটা অরিজিনাল কালারের একটা ডার্ক ভার্সন আর একটা লাইট ভার্সনই হচ্ছে মিউটেড কালারের ভার্সন। এখন ব্যাপারটা হয়েছে যে আমরা যে লোগোগুলো এখন তৈরি করতেছি ম্যাক্সিমামই কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করে তৈরি করতেছি, ব্যাকগ্রাউন্ড ইউজ করে লোগো তৈরি করতেছি, এবং এই লোগো ট্রেন্ড খুব বেশি চলতেছে। মিউটেড কালার, একটু সফট টাইপের কালার দিয়ে, কিংবা ব্যাকগ্রাউন্ড একটু হার্ড ইউজ করতেছি বা একটু সফট ইউজ করতেছি, এরকম ইউজ করে করে কিন্তু আমরা লোগোগুলো তৈরি করতেছি।
তো সে লোগোগুলো এখন খুব বেশি চলতেছে আমাদের এই 2020-এ। আর গ্রেডিয়েন্টের ব্যবহার, যেটা কালার গ্রেডিয়েন্টের ব্যবহার আরো একটু উন্নত হয়েছে এখন। কালার গ্রেডিয়েন্ট আগে যেভাবে ব্যবহার হতো এখন তার চেয়ে একটু উন্নত ভাবে ব্যবহার করা হয়, যে এটা দেখতে পারেন। এখন যেটা হয় ইলাস্ট্রেশনের উপরে গ্রেডিয়েন্ট ব্যবহার করা হচ্ছে, হচ্ছে সবকিছুর উপরে গ্রেডিয়েন্ট ব্যবহার করা। এখন ব্যাকগ্রাউন্ড, এখন সবচেয়ে বড় বিষয় 2020-এ আসার পরে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে খুব বেশি প্রাধান্য দিই। এখন ব্যাকগ্রাউন্ডের অনেক ডিমান্ড। আমরা যদি খুব ভালো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারি তাহলে ওই ডিজাইনের অনেক ডিমান্ড আছে। এরকম অ্যাবস্ট্রাক্ট এন্ড ড্রিমি ইলাস্ট্রেশন, এটার একটা ব্যাপার আছে যে আমরা ইলাস্ট্রেশনের ব্যাপারটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে করেই আসতেছি। বিভিন্ন ধরনের ইলাস্ট্রেটরের বিভিন্ন ধরনের ডিজাইন আমরা হাতে তৈরি করে ইলাস্ট্রেটরে তৈরি করতেছি। এটার ব্যাপার কি হয়েছে যে এখন সেটাকে আরো একটু উন্নত করে নিজেদের মতো করে, এগুলো কিন্তু হাতে আঁকানো, এগুলো কিন্তু কপি করার কিচ্ছু নাই। এগুলো একজন ডিজাইনার নিজে হাতে আঁকাবে, সেইটাকেই সে ইলাস্ট্রেটরে নিয়ে আসবে, সেটাকে সে বানাবে, বিভিন্ন রেশিও অ্যাপ্লাই করে বানাবে আর কি। রেশিও নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো। তো যাই হোক, বিভিন্ন রেশিও, এইটার ব্যবহার এখন এই মানে আমাদের 2020-এ খুব চলতেছে। ইলাস্ট্রেশন, যারা ইলাস্ট্রেশন করতে পারে তাদের জন্য 2020-টা খুবই লাকি এবং 2021-টাও খুবই লাকি। তারপরে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে এখন আমরা হেভি কিন্তু সিম্পল ফন্ট ইউজ করি। দেখতে ভারী কিন্তু ফন্টগুলো সিম্পল, অনেকটা এই টাইপের ফন্ট দেখেন, হেভি কিন্তু সিম্পল, মানে বোল্ড, ব্ল্যাক এই টাইপের, কিন্তু ফন্টগুলো সিম্পল। আর ওই যে বললাম মিউটেড কালার, ভেতরে সবসময় পেছনে সফট কালার ইউজ করতেছি, বিভিন্ন ধরনের সফট কালার ইউজ করতেছি, এই আর কি। আরেকটা যেটা করতেছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের শেপ ইউজ করতেছি, কোনো ধরনের নিয়ম না মেনে। ধরেন আমার ইচ্ছা হচ্ছে আমি একটা শেপ বানাইলাম, আরেকজনের ইচ্ছা হচ্ছে সে একটা শেপ বানাইলো, মানে এরকম আর কি। বিভিন্ন ধরনের শেপ বানায় আমরা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করি। দ্যাটস লাইক এই টাইপ। ইচ্ছা হচ্ছে আমি পেন টুল, আমি এই জন্য কিন্তু কালকে একটা কথা বলছি যে পেন টুলের ব্যবহার করেন, পেন টুল ব্যবহার খুবই দরকার, পেন টুল খুবই বেশি জরুরি। আর পেন টুল এমন না যে আপনি পেন টুল একটা নির্দিষ্ট ওয়েতে ব্যবহার করবেন, জাস্ট আপনার ইচ্ছা হচ্ছে আপনি পেন টুল চালায় দেন। একটা আর্টবোর্ড নেন, একটা ক্লিক করেন, পেন টুল একটা ক্লিক করেন, এখানে একটু না ঘুরে আরেক জায়গাতে ক্লিক করে একটু টান দিলে পেন টুল, এরকম ব্যবহার করেন পেন টুল। দেখেন শেপ তৈরি করবেন, বিভিন্ন ধরনের শেপ তৈরি হবে। 2020 সালে এই ডিজাইন গুলো খুব বেশি চলতেছে, খুব বেশি, বিভিন্ন ইয়েতে বিভিন্ন প্যাটার্নের ডিজাইন আর কি এগুলো চলতেছে। এগুলো আপনার এডুকেশনের ইয়েতে বলেন, ডিজাইন এডুকেশনের কোনো ডিজাইনে বলেন, কিংবা হচ্ছে আপনার ফানি কোনো ডিজাইন বলেন, কিংবা কোনো কিছুতে। আসলে 2020 সালে মানুষ একটু ফানি ডিজাইনের উপরে বেশি ঝুঁকছে আর কি, যে কারণে তারা এই জিনিসগুলো ব্যবহার করতেছে। আর আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে ন্যাচারাল কিছু স্টক ফটো ইউজ করতাম, যেটার উপরে আমরা বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করতাম, বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করতাম। যে কালার অ্যাপ্লাই করার পরে ওই ফটো আর ফটো থাকতো না, ফটো চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে যেত। তো এখন যে ব্যাপারটা ঘটছে 2020 সালে, যে ব্যাপারটা ঘটছে যে আমরা স্টক ফটো ব্যবহার করতে পারবো যেগুলো কপিরাইট ফ্রি। এরকম কপিরাইট ফ্রি স্টক ফটো আমরা অনেকেই পাবো, যেগুলো আমরা ব্যবহার করতে পারবো, বিভিন্ন সাইট আছে। তো ওগুলো নিয়ে কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতে পারবো, সমস্যা হবে না। তো এরকম আর কি। তারপরে যেটা আছে যে আমরা এখন 2020 সাল এবং 21 সাল সবচেয়ে বেশি নতুন একটা ট্রেন্ডের উপরে জোর দিয়েছে, সেটা হচ্ছে মিনিমালিস্ট লোগো এবং ডিজাইন। যত কম হতে পারে ডিজাইন তত ভালো। আমি যদি একটা দাগ দিয়ে ডিজাইন করতে পারি, সেটাই এখনকার দিনের ট্রেন্ড, খুব ভালো একটা ট্রেন্ড। মানে ডিজাইনে এখন কোনো মানে বেশি কোনো কিছু ব্যবহার করাই যাবে না। সেটা হচ্ছে 2019-20, হ্যাঁ চলতো সেটা 2017, 16, 15, 14, 15, 16 আপনি করলেন, এই ডিজাইনটা চললো। তখন ভিনটেজের একটা ছোঁয়া ছিল, ভিনটেজের ছোঁয়া আসছে, ভিনটেজের ছোঁয়া এখনো আছে, কিন্তু অতটা নাই। ভিনটেজ ছিল তখন, তখন আপনি করতে পারতেন যে একটু ডিজাইনকে একটু সুন্দর করে করতে পারতেন আর কি। কিন্তু এখন সম্ভব না। এখন সম্ভব বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু দিতে পারবো ততটুকুই দিব, তার বেশি না। আমার ইচ্ছা থাকলেও আমি দিতে পারবো না ওখানে। সেটা আপনি ওয়েব ডিজাইন করেন কিংবা আপনি কোনো লোগো তৈরি করেন, সব ক্ষেত্রে একই কথা, ল্যান্ডিং পেজের ক্ষেত্রেও একই কথা। এখন অ্যানিমেশনের যে ব্যাপারটা আসছে, অ্যানিমেশন কিন্তু আপনার চলে আসতেছে, লোগোর ক্ষেত্রে অ্যানিমেশন কিন্তু চলে আসতেছে, বিশেষ করে ফটোশপে কিছু ছবি ম্যানিপুলেশন করা হয় যেগুলোতে আপনার অ্যানিমেশন চলে। এরকম অনেক কিছু আছে যেগুলোতে আপনার অ্যানিমেশন চলে, কিন্তু বর্তমানে 2020-21 অ্যানিমেশন আমরা ব্যবহার করতে পারবো। জিআইএফ ফাইলের ব্যবহার এতটাই বেশি হয়ে গেছে যে আমরা আসলে ব্যবহার এখন 2019-20 সালে একটু চিন্তা ভাবনা করেই আমাদের করতে হবে।
20-21 সালে অ্যানিমেশনের ব্যবহারটা খুব নাই, তবে হ্যাঁ করতে পারবো। ওই যে বললাম আমাদের এখানে ইলাস্ট্রেশন আছে না, এই যে ইলাস্ট্রেশনের কিছু কাজ আছে না, যে আমাদের ইলাস্ট্রেশন করতে হবে, ড্রিম ইলাস্ট্রেশন, এই টাইপের কিছু ইলাস্ট্রেশন করে আমরা যদি অ্যানিমেশন করি তাহলে কোনো সমস্যা নাই, চলতে পারে। তো অন্য কোনো কিছুতে সম্ভব না। এইটা গেল হচ্ছে 2020-এর আমরা যেটা করতে পারি আর কি। এবার 2021 সালে আমরা কি করতে পারি? 2021 সালে আমাদের সাথে আসবে, দেখেন 2021 সালে যেটা আসতেছে, যেটা নিয়ে এখনো আমাদের কথাবার্তা সবাই কথাবার্তা বলতেছে এবং আসবে আর কি, এগুলো সম্ভাবনা আছে, সম্ভাবনা মানে এগুলো চলেই আসবে। সেটা স্যার হচ্ছে, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার এই যে ট্রেনটা দেখা যাচ্ছে এটা কার উপর নির্ভর করে চেঞ্জ হয়? আচ্ছা, আমি এর আগে কিন্তু একবার বলছি যে টেন্ট কিসের উপর নির্ভর করে কেন চেঞ্জ হয়, এটা কিন্তু আমি একবার বলছি, আপনি কি ছিলেন না তখন? না স্যার, আমি একটু খেতে আচ্ছা, টেন্ট কোনো কিছুর উপরে নির্ভর করে চেঞ্জ হয় না, টেন্ট চেঞ্জ হয় হচ্ছে একজন ডিজাইনার এবং একজন ক্লায়েন্টের চিন্তা ভাবনার উপরে। একজন ডিজাইনার এবং ক্লায়েন্ট যদি বসে চিন্তা করতেছে, একটা ডিজাইন করতেছে, হঠাৎ করে তাদের হঠাৎ মনে হলো যে ডিজাইনটা বোরিং লাগতেছে আমার কাছে, তো আমি এই ডিজাইনটাকে পাল্টাই ফেলবো, তখনই এই যে ট্রেন্ডের পরিবর্তন, এবং সেই পরিবর্তনটা যদি কোনো ব্র্যান্ডেড কোম্পানি করে তাহলে তার দেখা দেখে আরো 2টা ব্র্যান্ডেড কোম্পানি করবে। এই যে পরিবর্তনের ফ্লোটা, এটাই হচ্ছে আশা। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তো 2021 সালের যে পরিবর্তন আসবে সেটা হচ্ছে মিনিমালিজম। এখন মিনিমালিস্ট লোগো কিংবা মিনিমালিস্ট এতই ভালো হয়ে গেছে যে এটা মানুষের মনে গেঁথে গেছে যে আসলে মিনিমালিস্ট একটা কোন একটা মিনিমাল একটা লোগো কিংবা ছোট্ট সিম্পল একটা ডিজাইন দেখতে কত ভালো লাগে, এই জিনিসটা সবার মনে গেঁথে গেছে এবং এটা টিকে যাচ্ছে এবং টিকতেই থাকবে, এটা থাকবেই, সব সময় থাকবে, এটা শেষ হবে না কখনো। তারপরে আছে সিম্পল এন্ড পার্সোনালাইজড ফন্ট। সিম্পল ফন্ট কিন্তু সুন্দর দেখতে হবে, এরকম কোন ফন্টের ব্যবহার লাগবে, যেমন নেটফ্লিক্স এর ব্যবহার, নেটফ্লিক্স এর লোগো চেঞ্জ হতে পারে কিংবা চেঞ্জ করবে হতে পারে। তো তখন কি হবে দেখেন, ম্যাক্সিমাম কিন্তু আমাদের এই সময় হয়তোবা এরকম হয়ে যেতে পারে যে ফন্টের ব্যবহার করতেছে। কেন করবে? কারণ মনোগ্রাম কিংবা আইকন কপি করা যায়, ফন্টকে কপি করা যায় না, যে কারণে এখন কোম্পানিগুলো, ব্র্যান্ডেড কোম্পানিগুলো ফন্টের দিকে ঝুঁকছে বেশি। এরা শুধুমাত্র ফন্ট ব্যবহার করে নিজেদের হচ্ছে আপনার লোগো তৈরি করতে, অন্য কোনো কিছু ব্যবহার করে না। কালারের ব্যবহারটা হচ্ছে, এরা হচ্ছে এখন যে কালার গুলো ব্যবহার করতেছে এগুলো হচ্ছে ডিমড কালার। এই দেখেন, এই কালারের ডিমড কালারের অর্থ হচ্ছে এই কালারে কোনো ব্রাইট কিংবা কন্ট্রাস্ট থাকবে না, ব্রাইট কিংবা কন্ট্রাস্টের কোনো অ্যাডজাস্টমেন্ট থাকবে না। এই যেটা কি কেমন যেন হালকা একটা কালারের মতো মনে হবে, যে দেখে মনে হবে অন্ধকার অন্ধকার এরকম একটা ভাব। এইটা 2021 সালে এই কালারের ব্যবহার ব্যাকগ্রাউন্ড এবং বিভিন্ন ডিজাইনের ইয়েতে চলতে মানে চলা শুরু হতে পারে হবে আর কি, এরকম একটা ইয়ে আছে। তারপরে আছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট তো থাকবেই, গ্রেডিয়েন্ট সারা জীবনই থাকবে, গ্রেডিয়েন্ট আজকে থেকে চলতেছে এবং এটা চলতেই থাকবে, কারণ গ্রেডিয়েন্ট হচ্ছে 3-4 কালারের মিশ্রণে একটা শেড তৈরি করা হয় যা সব সময় চলে আর কি। তারপরে আছে সিম্পল ইলাস্ট্রেশন। সিম্পল ইলাস্ট্রেশন বলতে আমরা যে ড্রিম ইলাস্ট্রেশন 2020 সালে করছি সেই ইলাস্ট্রেশনকে আরো একটু পরিবর্তন করে আপনার মানে 3D টাইপ একটা ইলাস্ট্রেশনের রূপদান করে। এখন এই টাইপের টেন্টগুলো এখন চলতেছে, অলরেডি শুরু হয়েছে এরকম ইলাস্ট্রেশন তৈরি করা আর কি, ডিজাইনাররা শুরু করছে আর কি এরকম করা। তারপরে হচ্ছে ভিনটেজ ইফেক্ট। এখন কোম্পানি আবার পুরাতন যুগের কিছু সময়ের ভেতরে ফিরে আসতেছে, অনেক লোগো আছে যে লোগোগুলো এই টাইপে তৈরি হচ্ছে, এখন ভিনটেজের কিছু ইফেক্ট আসতেছে লোগোর ভেতরে। এটা আপনারা দেখতে পারেন ইয়েতেও কি যেন বলে ফ্রিল্যান্সারেও কিন্তু এটা হচ্ছে আর কি, এই টাইপের লোগো চলতেছে, ভিনটেজ ইফেক্টের লোগো। তারপর আছে লিকুইড ফন্টস, যে বিভিন্ন শেপ তৈরি করা, ওই যে শেপ বললাম না, পেন টুল দিয়ে বিভিন্ন শেপ তৈরি করে তার ভিতর গ্রেডিয়েন্টের ব্যবহার করা, বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্টের ব্যবহার করে এই ধরনের ইয়ে তৈরি হচ্ছে এখন। যেটা হচ্ছে আমাদের ভেতরে একজন আছে, আমাদের তুষার ভাই, তিনি আসবে একটু পরে, উনি খুব এক্সপার্ট এই কাজগুলোতে, এই টাইপের কাজে উনি খুবই এক্সপার্ট। উনি এই টাইপের শেপ তৈরি করে তার ভিতরে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট ইফেক্ট ব্যবহার করার কাজে খুব এক্সপার্ট এবং সে দীর্ঘদিন ধরে করে আসতেছে এই কাজগুলো। এবং তার একটা আছে সেটা হচ্ছে ওভারলে। কি ধরনের লোগো দেখেন, এই টাইপের লোগো কিন্তু আমরা এখন দেখতে পাই, ওভারল্যাপিং করে লোগো তৈরি করা, এটা খুব বেশি চলতেছে, এটা আসবে, এখনো চলতেছে, আসবে। অ্যানিমেশনের ব্যবহার আছে। এবার ফন্ট ভিজুয়ালাইজেশন কি? ফন্ট ভিজুয়ালাইজেশন হচ্ছে সহজ ভাষায় আপনি যাই তৈরি করেন ফন্টটাকে যেন দূর থেকে দেখা যায়,
আমি কালকে বলছিলাম যে লেগো তৈরি করবেন, তারপর দূরে চলে যাবেন, দূরে চলে যাওয়ার পরে সেটার দিকে তাকায় থাকবেন যে বোঝা যাচ্ছে কিনা, দূরে যাবেন আবার তাকায় থাকবেন বোঝা যাচ্ছে কিনা। সেটা হচ্ছে ফন্ট ভিজুয়ালাইজেশন। আপনি যেখানে যান ফন্ট যেন আপনার দেখা যায়, কিন্তু কিভাবে দেখা যাবে? আপনি কালার ইউজ করবেন, ভিভিড কালার এবং সফট কালারে কাজ করতেছেন, সবকিছুই করতেছেন, কিন্তু ফন্ট যেন বোঝা যায়। তার মানে আমাদের বোল্ড ফন্ট ইউজ করার এটা বেশি চলে আসছে। এই হচ্ছে আমাদের ট্রেন্ড। এইটা আমাদের মাথায় রেখে এবার আরো আসতে পারে, আরো পরিবর্তন আসবে, আরো আমরা দেখবো সবকিছু মিলায়। ট্রেন্ড হচ্ছে সারা জীবনে একটা পরিবর্তনের একটা জিনিস। আজকে একটা ট্রেন্ড আছে, কালকে আরেকটা আসতেছে, পরশুদিন আরেকটা আসতেছে, এভাবে পাল্টায়, আমাদের মাথায় রাখতে হবে এগুলো আর কি। তো কোন কোন ট্রেন্ড কখনো শেষ হবে না তার হচ্ছে একটা বিষয় বলি, আমরা একটা ওভারভিউ করি। সেটা হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি ডিজাইন কখনো চেঞ্জ হবে না। আমাদের আমাদের যদি জোর দিতে হয় তাহলে টাইপোগ্রাফির উপরে বেশি জোর দিতে হবে আমাদের। দিন শেষ হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে? কারণ এটা এখন জেনেরিক হয়ে গেছে, লেটার মার্ক লোগো গুলো এখন জেনেরিক হয়ে গেছে, হিউজ ব্যবহার করা হয়, যার ফলে লেটার মার্কের দিন শেষ। এখন বেশি আসতেছে টাইপোগ্রাফি, মিনিমাল ফন্টের ব্যবহার বেশি আসতেছে। আর একটা গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কখনোই শেষ হবে না, গ্রেডিয়েন্টের কাজ থাকেই যাবে সব সময়। তৃতীয়টা আছে, সেটা হচ্ছে মিনিমাল মিনিমাল লোগো আর কি। তারপরে সিম্পল ফন্ট, সিম্পল ফন্টের ব্যবহার, ডিজাইনে সিম্পল ফন্ট এবং বোল্ড ফন্ট। তারপরে কালারের ব্যবহার পাল্টাবে, কালারের ব্যবহার আমাদের ইয়ের সাথে চলতে হবে, টেন্টের সাথে চলতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ইলাস্ট্রেশন। এই ইলাস্ট্রেশনের কাজগুলো শিখে নেবেন, ইলাস্ট্রেশনের কাজগুলো খুব দরকার। স্যার একটা কথা বলবো? হ্যাঁ অবশ্যই স্যার একটু এই ফাইলটা দিবেন স্যার আমাদের ইয়াতে। হ্যাঁ অবশ্যই, এটা আমি দিয়ে দিব, এটা দিয়ে দিব। এটা স্যার তো আমাদের আরেকটা কথা স্যার, হ্যাঁ বলো। স্যার আমার যেগুলা ক্লাস করা হচ্ছে এগুলা ক্লাস কি ভিডিও হয়? হ্যাঁ ভিডিও তো হয়, অনেকেই তো রেকর্ড করে দেখি। মানে স্যার আপনারা যদি ভিডিও করতেন তাহলে ভালো হতো, অনেক সময় আমি অনেক ভিডিও করি না, বিষয়টা হচ্ছে যে আমি ভিডিও করি না, আমি আমার ক্লাসে ভিডিও করি না কখনো। ভিডিও ইউতে করে, সমস্যা নাই, মানে করতেছে এখানে ভিডিও হচ্ছে তো, সমস্যা নেই। ভিডিও আপনি পাবেন, ভিডিও আপনি পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের সব সময় ফলো করতে হবে যেটা, সেটা হচ্ছে টাইপোগ্রাফিটার উপর জোর দিতে হবে, মিনিমাল লোগোর উপরে জোর দিতে হবে, গ্রেডিয়েন্টের উপরে জোর দিতে হবে। আরেকটা জিনিসের উপরে জোর দিতে হবে যেটা আমি বলিনি, সেটা সব সময় থাকবে, সেটা হচ্ছে হোয়াইট স্পেসের ব্যবহার। হোয়াইট স্পেস আগে ছিল নেগেটিভ স্পেসের ব্যবহার, এখন ব্যবহার। কেমন ব্যবহার? এটা হোয়াইট স্পেসের মধ্যে একটা কাজ করা ছিল নাকি আমার, স্যার ডিজাইন করুন। যে একটা শুধুমাত্র ডিজাইনটা ওইটা কি কারো কাছে থাকতে পারে দেখেন তো, থাকে হোয়াইট স্পেসের ডিজাইনটা আমাকে একটু সময় আমি দেখি, কারণ এটা একটু দেখার দরকার আছে। হোয়াইট স্পেসের ব্যবহারটা খুব মজার একটা ব্যবহার, এগুলো মানে মাথায় রেখে সবসময় কাজ করবেন, তাইলে দেখবেন যে হচ্ছে আপনার। যাই হোক, এখানে কিছু একটা ইয়ে আছে, আমরা জাস্ট করি আমাদের যেটা করছিল আর কি, সেগুলো কিছু একটা দেখাই আমার, জাস্ট এমনি প্র্যাকটিস করা যেটা আর কি, অত ভালোভাবে আমরা করিনি, এখন আমার কাছে নাই বলে আমি এটা দেখাচ্ছি। সেটা হচ্ছে আরো ছোট হবে, এটা আরো ছোট হবে। হ্যাঁ রেকর্ডিং পারমিশন রেখেছি দেখেন তো। হ্যাঁ দেখছি। আমি আজকে হোস্ট নাই ভাই, পরে আসছি তো। তো হোয়াইট স্পেসের ব্যবহারটা আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে, অ্যাজ লাইক এরকম আর কি। তুষার আমাকে ইয়ে করে দাও তো, নিজান। এইটাকে বলা হচ্ছে প্রপার হোয়াইট স্পেসের ব্যবহার। এটার ভেতরে আপনার হচ্ছে ডিজাইন, জাস্ট একটা সাদা কাগজের উপরে এমন ভাবে একটা ডিজাইন, আরেক স্পেসের ব্যবহার দেখাচ্ছি। এখন খুব চলছে
ব্যাপারগুলো আমাদেরকে শিখতে হবে। আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি আমরা কখনো সাদা মানে সাদা কাগজ রাখতে চাই না। কাগজ যদি সাদা হয় ওর ভেতরে আমরা আস্তে আস্তে কোনো না কোনো ডিজাইন ঢুকাই দিই। কিন্তু এই জিনিসটাকে বাদ দিতে হবে। নরমাল একটা ছোট্ট শেপ ব্যবহার করে 2-3 লাইন ব্যবহার করে আমাদের ডিজাইন তৈরি করি। এই ডিজাইনগুলো হোয়াইট স্পেসের ব্যবহারটা আমাদের শিখতে হবে। হোয়াইট স্পেসের ব্যবহার শিখতে গেলে আমাদের কন্ট্রোল করতে হবে, মাইন্ড কন্ট্রোল করতে হবে। কারণ স্পেসের ব্যবহার ব্ল্যাক স্পেস এবং হোয়াইট স্পেসের ব্যবহার শিখতে হবে। এইটা এখন চলে আসতেছে এবং চলবে, সব সময় চলবে, সব চলবে। এই টেনটা থাকতেছে হয়ে গেছে। আর প্রশ্ন আছে আপনাদের ব্যাপারে? যতগুলো ব্যাপারে কোনো প্রশ্ন আছে তাহলে আর কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? চলে গেছে না ঘুমাই গেছে সবাই? না ভাই প্রশ্ন নাই। কারো কোনো প্রশ্ন নেই? যাই হোক, এখন আমরা গ্রাফিক্স ডিজাইন যেটা করতেছি এগুলো তো গেল টেন্ড, যে আসলে সবাই বলে টেন্ডের সাথে চলতে হবে, টেন্ডের সাথে চলতে হবে। টেন্ডটা কি জিনিস সেটা আমরা কিন্তু বুঝলাম। আশা করি এরপর থেকে আমাদের আর কারো কোনো প্রশ্ন মাথায় আসবে না যে আসলে কিভাবে টেন্ড আমরা আনবো। আর টেন্ড একটা জিনিস যে টেন্ড কেউ পরিবর্তন করে না, টেন্ড পরিবর্তন হয়ে যায়। কিভাবে? একজন ডিজাইনার এবং একজন ক্লায়েন্টের সম্মিলিত রূপের মানে সম্মিলিত আলোচনার ফলে টেন্ডের পরিবর্তন হয়। যেটা কোনো ব্র্যান্ডেড কোম্পানি যদি করে তাহলে তার দেখা থেকে আর কেউ করলো, তার দেখা থেকে আর কেউ করলো, এটা পরিবর্তন হয়। এবং ট্রেন্ডের সাথে সাথে প্রকৃতির নিয়মের সাথেই ট্রেন্ড চলে। প্রকৃতিতে যেমন আপনার একটা জিনিস বেশি দিন স্থায়ী হয় না, সেটা পরিবর্তন হয়, নতুন কিছু আসে। কিন্তু যে জিনিসটা স্থায়ী হয়ে যায় সেটাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। এক্ষেত্রেও তাই, আমাদের গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রেও তাই। যে ট্রেন্ডকে ফলো করে যে ট্রেন্ডটা টিকে আছে সেটা অনেক কষ্ট সহ্য করেই এখন পর্যন্ত টিকে আছে। আমাদের ওইটাই জানতে হবে এবং ট্রেন্ডের সাথেই চলতে হবে। যদি চলতে পারি তাহলে আমরা মোটামুটি ভালো মানে ডিজাইনার হতে পারবো। যদি ট্রেন্ডের সাথে না চলতে পারি তাহলে আজকে ভালো আছি, কালকে আমি ভালো নাও থাকতে পারি, আমি সিটকে পড়ে যেতে পারি। ডিজাইন শুধুমাত্র আর্ন করা না, ডিজাইন শেখা, অনেক শেখা। তো এরকম আর কি। তো এখন আমরা আসি ছোট্ট একটা কিছু বিষয়ে। আমরা ডিজাইন তো করি, সবাই তো আমরা ডিজাইন করি, কিন্তু ডিজাইনের কিছু ম্যাথমেটিক্যাল থিওরি আছে, এটা কি আমরা জানি? আমার স্টুডেন্ট বাকিরা বলেন, সিডিবি 2 এর স্টুডেন্ট বাকিরা বলেন যে হচ্ছে ডিজাইন যে একটা ম্যাথমেটিক্যাল টার্মে তৈরি হয়, এটা কি আমরা সবাই জানি? না স্যার, জানি না। জানেন না? আচ্ছা, ডিজাইন কিছু ডিজাইন আছে যেগুলো হচ্ছে আমি যে আজকে বলতেছি না যে বিভিন্ন শেপ তৈরি করবেন, নিয়ে করবেন, প্রত্যেকটা জিনিস একটা ম্যাথমেটিক্যাল টার্মে তৈরি হয়। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন করি সবাইকে, সেটা হচ্ছে রুল অফ থার্ড। রুল অফ থার্ড কি জিনিস বলেন? নাম শুনছে রুল অফ থার্ড? বলেন বলেন, কেউ কথা বলেন, কথা থাকলে হবে। না বললে কিভাবে বুঝবো? আমি না বললে নীরবতা সম্মতির লক্ষণ। তার মানে রুল অফ থার্ড সম্পর্কে আপনারা জানেন। বিদায় আমি আর এই আলোচনা না করে অন্য জায়গায় চলে যাবো, যেহেতু আমাদের সময় কম। জানি না স্যার। কথা বলতে হবে, জানি না এটা তো বলতে হবে, না বললে বুঝবো কি করে? আপনি বলেন তো। ভাবতেছিলাম কেউ হয়তো বলবে জানি, আমরা শোনার জন্য অপেক্ষা করছিলাম। তাই না? তো যাই হোক, রুল অফ থার্ড হচ্ছে ফটোগ্রাফির খুব কমন একটা ব্যাপার। যারা ফটোগ্রাফার তাদের জানা উচিত রুল অফ থার্ড কি জিনিস। এখানে ফটোগ্রাফার নাই বোধহয় একজন, না? ফটোগ্রাফি করেন, শখে ফটোগ্রাফি করেন, এরকম কেউ নাই না? অন্যান্য দিন থাকে, ওই যে ইস্তিয়াক ভাইয়া, আজকে নাই। ও আচ্ছা, রুল অফ থার্ড আছে, তাহলে আপনার জানা উচিত। আপনি ফটোগ্রাফার, আপনার তো জানা উচিত রুল অফ থার্ড। ও আছে তো ভাইয়া, ইস্তিয়াক ভাইয়া। তো যাই হোক, রুল অফ থার্ড পরে আমরা সিম্পল একটা আলোচনা করি। রুল অফ থার্ড হচ্ছে ফটোগ্রাফি। প্রথমে ছিল ডিজিটাল মিডিয়াতে, তারপর ফটোগ্রাফিতে আসছে, এবং ফটোগ্রাফির শেষে এখন এটা গ্রাফিক্স ডিজাইনের উপরে খুব বেশি অ্যাপ্লাই করা হয়। রুল অফ থার্ড, রুল অফ থার্ড হচ্ছে এমন একটা জিনিস যে একটা ছবিকে আপনি যদি 9 ভাগে ভাগ করেন তাহলে তার একটা মিডল পয়েন্ট ধরে একটা সেন্টার পয়েন্ট তৈরি হয়। আপনি যখন কোনো ছবি তুলবেন কিংবা যাই করেন, ওই সেন্টার পয়েন্টকে মানে সেন্টার পয়েন্টকে যদি আপনি ধরে যদি কোনো ছবি তুলেন তাহলে সেই ছবিটা আপনার অন্যান্য যে কোনো ছবির থেকে ভালো আসে।
এটা আপনার লেন্সের উপরে এই ইফেক্টটা দেখা যায় না, রুল অফ থার্ডের একটা ইফেক্ট দেখা যায়। 4 ধরনের, কিছু কিছু মোবাইলেও আছে, মোবাইলের উপরেও দেওয়া যায় যে ছবি তুলতে গেলে একটা স্ক্রিনশট দেখা যায় না তো। গ্রিড আসে। আমি বানাইনি তো রুল অফ থার্ড, এখন বানাই দিব, বানায় দেখাই দিব রুল অফ থার্ড কি জিনিস, ঠিক আছে, দেখাই দিব আর কি। তারপরে আসবে আমাদের এই আজকে আসবে গোল্ডেন রেশিও নিয়ে কথা বলবে হচ্ছে আমাদের তুষার ভাই। আমি এই দুইটা নিয়ে কথা বলবো, তারপর চলে যাবো। তো রুল অফ থার্ড কি করা হয় সেটা আমাদের নরমাল যাই হোক, এরকম একটা পেজ, সাপোজ ধরেন এটা একটা আর্ট বোর্ড, এটা একটা ইমেজ। এবং রুল অফ থার্ড কি জিনিস দেখেন, প্রথমে বানালাম, দেখেন বুঝতে পারছেন? এই জিনিসটা দেখা যায় আর কি, এটাই হচ্ছে রুল অফ থার্ড। কিভাবে হলো দেখেন, এটা যদি একটা ইমেজ হয়, তাহলে যদি আমরা এটাকে 9 ভাগে ভাগ করি ইমেজটাকে, তাহলে দেখেন 9 ভাগে যদি আমরা ভাগ করি ইমেজটা, রুল অফ থার্ড যদি ইমেজের উপরে অ্যাপ্লাই করি, তাহলে দেখেন 1 2 3 এটাকে যদি সমান ভাগ করে নেই, আমরা সমান ভাগে করে নেই, সমান ভাগ করাটাই বেটার হয়। একটু বাঁকা হয়েছে, এটা হয়েছে, যাই হোক সমস্যা নাই, এটা হাত দিয়ে বানাই করি না। তো এটাকে যদি আমরা সমান ভাগে ভাগ করি, তাহলে দেখেন এরকম একটা ভাগ আসে না, 1 2 3 4 5 6 7 8 9 আর কি, এরকম একটা ভাগ আসে না। এই ভাগটার মূল এটা হচ্ছে রুল অফ থার্ড। আমরা যদি এইটাকে বেস করে কোনো কাজ করি, তাহলে অবশ্যই সেই কাজটা নিখুঁত হবে। এখন রুল অফ থার্ডের একটা স্টার্টিং পয়েন্ট আছে, একটা স্ট্রং পয়েন্ট আছে, একটা উইক পয়েন্ট আছে, আর একটা হচ্ছে আপনার টার্মিনাল পয়েন্ট আছে। এখন স্টার্টিং পয়েন্ট, স্ট্রং পয়েন্ট, মানে স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট কোনটা, এটা কিন্তু সবগুলো ইফেক্টের উপরে অ্যাপ্লাই করা যায়। সেটা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের একটা স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে স্ট্রং পয়েন্ট, এটা হচ্ছে উইক পয়েন্ট, আর এটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট। আমাদের মূল লক্ষ্য কোন দুইটা? মূল লক্ষ্য হচ্ছে ডিজাইনে এই দুইটা, আমি আসতেছি, আমি এগুলো বলে দিই কেন এই দুইটা ডিজাইনে আমাদের মূল লক্ষ্য। কিভাবে? ধরেন আমি আপনাদের হাতে একটা সাদা কাগজ আছে, আপনাদের হাতে একটা সাদা কাগজ আছে। এই সাদা কাগজটা যখন আপনি হাতে নিলেন, হাতে নেওয়ার পরে আপনার চোখ সর্বপ্রথম কোথায় পড়বে? উপরে। হ্যাঁ, উপরে। কেন পড়বে? উপরে তো চোখ যায়। হ্যাঁ, উপরে তো চোখ যায়। উপরেই চোখ যায়, কেন যায়? কেন যায় জানা নাই। কেন যায় জানা নাই, এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের একটা ইয়ে। মানে আমাদের মস্তিষ্ক এইভাবেই তৈরি করা যে আমরা যখন কোনো দিকে তাকাবো, তখন আমাদের চোখটা উপরের দিকে যাবে না, আমাদের চোখটা সবসময় সেন্টার পয়েন্টে পড়ে। সেন্টার পয়েন্ট থেকে আমাদের চোখ যেদিকে যায় সেটা হচ্ছে উপরে, সেন্টার পয়েন্ট থেকে আমাদের যায় উপরে। তারপরে আমাদের চোখটা কোন দিকে আসে? আমাদের চোখ অবশ্যই ঘুরে আসবে যে বাকিটুকু সেটা দেখে। আমাদের চোখ এখানে, চোখ কোথায় যাবে? আমাদের চোখ কিন্তু সরাসরি নিচে চলে যায় না, আমাদের চোখ কিন্তু সরাসরি এখানে চলে আসে। দেখেন আপনি একটা কাগজ কিংবা কোনো ক্লিপলেট হাত নিয়ে দেখেন, আপনাদের চোখ অটোমেটিক এই কাজটাই করবে। প্রথমে এখানে চোখ যাবে, তারপরে চোখ ঘুরবে এখানে, চোখ ঘুরবে এখানে, তারপরে আসবে হচ্ছে টার্মিনালে। এখন এই টার্মিনালটাই হচ্ছে আমাদের মেইন জায়গা, যেটা করি যে কাজটা রাখবো। টার্মিনাল পয়েন্টটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমাদের ডিসিশন চলে আসে যে আমরা এই কাজটা রাখবো, ফেলে দেব। রুল অফ থার্ড দেখানোর মূল কারণ হচ্ছে ডিজাইনের প্যাটার্ন। আমরা যখন এটা তৈরি করি তখন কিন্তু একটা প্যাটার্ন তৈরি হয়, সেই প্যাটার্নটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। প্যাটার্নটা দেখতে পাচ্ছেন কি প্যাটার্ন তৈরি হয়েছে? এখানে একটা জেড তৈরি হয়েছে, এখানে দেখেন একটা জেড প্যাটার্ন তৈরি হয়েছে। এই জেড প্যাটার্নটাই হচ্ছে রুল অফ মূল বৈশিষ্ট্য, যে আমরা যখন কোনো ডিজাইন
করব অবশ্যই সেন্টার থেকে আমরা শুরু, সেটা যেটাই হতে পারে, ফ্লায়ার হতে পারে, বিজনেস কার্ড হতে পারে, কিংবা হচ্ছে আপনার ব্যানার হতে পারে, যাই হোক, যে জিনিসটাই হোক, যাই হোক, সেটা শুরু হবে এখান থেকে। বাকি যে গুরুত্বপূর্ণ এই জায়গা তত বেশি গুরুত্বপূর্ণ কিছু দেওয়ার প্রয়োজন নেই। এই জায়গাটা কিছুটা গুরুত্বপূর্ণ, এখানে আপনি আপনার দিতে পারেন। এই জায়গাটা এখানে নাম্বার অ্যাড যাবতীয় আছে, মেইল আছে, ডিজাইন টোটাল ডিজাইনের ওভারভিউ পেয়ে গেলেন। যে ডিজাইন আপনি ধরে করেন আপনি সুন্দর হতে বাধ্য। স্যার এটাই আরেকবার বলেন। কোনটা? হ্যাঁ, প্র্যাকটিক্যাল করে দেখাবেন একবার। একটা ডিজাইন না, প্র্যাকটিক্যাল দেখানোর ইয়ে নাই, আমি যেটা বলতেছি আপনারা দেখেন। আপনারা আচ্ছা, আমি আপনাকে প্র্যাকটিক্যাল না, আমি একটা জিনিস হ্যাঁ, একটা ছোটখাটো জিনিস এইভাবে না, আপনারা ডিজাইনার না, একটা আপনারা ফটো তো সবাই ডাউনলোড করে দেখাই দেন যে কি প্যাটার্ন আপনারা তো বানানো হয়েছে। আমি বলি আপনারা তো সবাই ডিজাইনার না। সবাই ডিজাইনার বাট নতুন। আমি বলি শুনেন, আমার কথা একটা বলি, যে প্র্যাকটিক্যাল করে দেখান, এই জিনিস শব্দটা বাদ দিয়ে দিবেন আপনারা। আপনারা সবাই ডিজাইনার। আমাদের ক্লাসে আজ একটা প্র্যাকটিক্যাল কাউকে করে, আমাদের ক্লাসের স্টুডেন্টরা এখানে আছে, কেউ বলতে পারবে না যে আমি কাউকে একটা ডিজাইন প্র্যাকটিক্যাল করে দেখাইছি, কিন্তু ওরা সব পারে। মোটামুটি চলার মতো যা আছে ওরা কিন্তু পারে। ওরা কিন্তু ব্যানার ডিজাইনও করতে পারে, ওরা ফ্লায়ার ডিজাইনও করতে পারে, ওরা বিজনেস কার্ডও ডিজাইন করতে পারে, ওরা সবই ডিজাইন করতে পারে। ডিজাইনও ওদেরকে করে দেখায়নি কখনো, ফলো করতে হয়। প্র্যাকটিক্যাল করে এই চিন্তাটাই বাদ দিয়ে দিবেন মাথা থেকে, তাইলে আপনারা কিচ্ছু শিখতে পারবেন। যদি আমরা আপনাদের ট্রেনাররা যদি আপনাকে প্র্যাকটিক্যাল করে দেখায়, তাহলে আপনি জি স্যার, আমি আছি আতিক স্যার। তাহলে আপনারা নিজে কি করলেন, প্র্যাকটিক্যাল করে দেখাই, তাহলে আপনারা নিজে কি করবেন? কারণ আমার চিন্তা আপনার চিন্তা এক না। আমি যে ডিজাইনটা আমার চিন্তা দিয়ে করব, সেই ডিজাইনটা আপনি আপনার চিন্তা দিয়ে করেন। আমি তো আপনাকে দেখাই দিলাম যে এই নিয়মে আপনি কাজ করেন, হয়ে গেল। মানে সবার ভেতরে এই জিনিস প্র্যাকটিক্যাল করে দেখান এরকম একটা চিন্তা, সেজন্য আমি কথাটা বললাম। করতে গেলে সবার আগে একটা কথা, প্র্যাকটিক্যাল করে দেখান। Just a second. আসলে আমরা এদেরকে কখনোই প্র্যাকটিক্যাল করে দেখাই না। সেক্ষেত্রে লাভ কি হয়, দেখা যাচ্ছে 5-6 জন বা তারও বেশি নিজে নিজে বানাই। তখন দেখা আমি যেটুকু বানাইলাম ওইটুকু ব্রিফ করলাম, আরেকজন বানাইলো ওইটুকু ব্রিফ করলো, আরেকজন করলো। তারপরে আবার ভাইয়া দেখা যাচ্ছে আমাদেরকে ইয়া করে দিল যে এভাবে এভাবে। সেক্ষেত্রে সবাই কিন্তু 5 বার করে প্র্যাকটিক্যাল দেখলো বা 6 বার প্র্যাকটিক্যাল দেখলো। আর যদি ভাইয়াই যদি জাস্ট করে দিত তাহলে কিন্তু শুধু আমরাই দেখতাম, মানে শুধু একবারই দেখতাম, কিন্তু আমরা 5-6 দেখতে পাইতাম না বা নিজেরও কিছু ডেভেলপ হতো না। হ্যাঁ, হয়তো অনেকেই ভাবে রেকর্ড তো হচ্ছে, পরে দেখে বানাই নিব, আসলে হয় না ওইটা। শেখানোর ওয়েটা তো একরকম না, আর হয়তো এইভাবে শেখান। এই ডিজাইনটা দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট একটা ইমেজ। এই ডিজাইনে রুল অফ থার্ড ফলো করা হয়েছে। সরি, কালকে থেকে খাওয়া। এই ডিজাইন ফলো করে তৈরি করা হয়েছে। আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা? প্যাটার্নটা দেখালাম, ওই প্যাটার্নটা একটু উপরে বসায় মিলান, তো মনে মনে মিলান, ইমাজিন করেন কি অবস্থা। দেখেন জেড প্যাটার্ন আসে না, নিচের লোগো এইখানে যা কিছু নাই, এদিকে এসে কন্টাক্ট আইকন এইটা সেটা শুরু করতে কোথায়? বাম দিক থেকে কোথায় পড়তেছে? এখানে পড়তেছে, এখান থেকে শুরু হয়েছে। এই জায়গাটা দিতে পারি। হ্যাঁ, আরেকটা ডিজাইন আছে, ওইটা বলতেছি আমি। সেটাতে এখানে ব্যবহার আছে, এখানকার কিছু ব্যবহার আছে। তো এখান থেকে শুরু হয়েছে, এখান পর্যন্ত আসতেছে, তারপর দেখেন নিচে নামার পরে এখানে আসছে। ঠিক আছে? আরো পারবো, দেখেন কোথায় জনপ্রিয় কোম্পানিগুলোর তাদের ওয়েবসাইটের ডিজাইন রুল করে কিরকম।
SEBOOK স্যার এটার উপর আপনার রুল অফ থার্ড এর একটু ইয়েটা এক্সপ্লেন করেন প্লিজ। আমি তো এক্সপ্লেন করলাম এইমাত্র। এটা রুল অফ থার্ড না, এটা জেড যেটা কথা বলতেছিল ওটা। হ্যাঁ রুল অফ থার্ড এর জেড এর ওটা। রুল অফ থার্ড আর এই দেখেন জাস্ট আমরা বাম দিকে শুরু হয়েছে, তারপরে জেড এর এই কোন কর্নারে কিছু কাজ করছে। ফেসবুকের ডিজাইন দেখেন, ফেসবুকের ডিজাইন, ফেসবুক ডিজাইন করছে দেখেন, এখান থেকে এখানে চলে গেছে দেখছেন। তারপরে সেটা কিন্তু ডিজাইনটা কিন্তু এখানে, আমাদের চোখ কোথায় যায় সর্বপ্রথম এখানে। আমরা যখন কোনো কিছু দেখি আমাদের চোখ যায় সর্বপ্রথম এখানে, তারপরে আসে হচ্ছে এখানে, তারপরে এখান থেকে নামে এখানে, এখান থেকে তারপরে যায় এখানে, লাস্টে গিয়ে সাইন আপ। এটাই যে আমরা সাইন আপ এখানে কেন রাখছে, যে এইটাই হচ্ছে টার্মিনাল পয়েন্ট, যেখান থেকে আমরা চিন্তা করতে পারি যে আসলে আমরা এই জায়গাটা রাখবো না চলে যাবো এখান থেকে। অনেক ওয়েবসাইট আছে যা বের হয়ে আসেন না, চলে গেলাম, এরকম না, বিষয়টা এরকম যে আমি প্রথমে পড়তেছি, ফেসবুকে পড়তেছি, তো জনপ্রিয় সব কোম্পানি তাদের ডিজাইন করে রুল অফ থার্ড অনুযায়ী। এটা হচ্ছে ডিজাইনের একটা অনেক বড় থিওরি। তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আরেকবার বললেন এক্সপ্লেইন করতে, সেটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে এইটা এবং এইটা, স্টার্টিং পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট। আমাদের এই স্টার্টিং এবং টার্মিনাল যদি ঠিক থাকে তাহলে ডিজাইন অটো সুন্দর হয়ে যাবে আমাদের। এটাকেই ফলো করবেন এবং এই ট্রেন্ড ফলো করে আপনারা নিজেরা ডিজাইন করবেন, কারো ডিজাইন দেখার জন্য বসে থাকবেন না, নিজেরা তৈরি করে কিছু বানাবেন। আপনি আপনাদের মাথায় একটা জিনিস আছে আমি পারি না, আমরাও কি পারতাম? কোনো না কোনো সময় আমরাও করছি, আপনাদেরকে তো শেখানোর লোক আছে, আমাদেরকে তাও ছিল না। স্যার তাহলে শিখছেন কিভাবে? এই যে এইভাবে কষ্ট করে শিখছি, কত মানুষের, আসলে ব্যাপারটা যে ইতিহাস বলা তো আসলে না, এমনও সময় গেছে আমাদের ভেতরে অনেকে আছে যারা এমনও সময় গেছে যে একটা ডিজাইন শেখার জন্য একটা মানুষের পেছনে 2 মাস থেকে 2.5 মাস 6 মাস পর্যন্ত করছে, শুধু একটা সফটওয়্যারের একটা ডিজাইন শেখার জন্য। আপনারা তো এমনি পাচ্ছেন, আপনারা এমনি পাচ্ছেন গুরুত্ব, কিন্তু আমরা এগুলো পাইছি অনেক কষ্ট। ভালো স্যার, হ্যাঁ বুঝতে পারেন কি বলেন? আমরা কপালে এইভাবে আছো, আমাদের কপাল ভালো না, এটা এটা সত্যি যে আসলে আমরা কিন্তু শিখছি অনেক কষ্ট করে, যে জিনিসগুলো আজকে সহজে আপনাদেরকে বলতেছি এগুলো শিখতে কিন্তু আমাদের সময় লাগছে। আর এগুলো তো আপনাদের টাইমে ট্রেন্ডে ছিল না, এই জন্য কষ্ট বেশি করছেন। স্যার আমাদের ফটোগ্রাফিতে স্যার খালি এই রুল অফ থার্ড নিয়ে 1 বছর কোর্সই আছে আলাদা। ফটোগ্রাফিতে রুল অফ থার্ডের অনেক বড় একটা কোর্স আছে, প্রায় পাঠশালায় 4 বছরের কোর্সের মধ্যে শুধু 1 বছর কোর্সই আছে এটার উপরে যে তো যতটুকু বললাম এটা তো কিছুই না, বেসিক। আমরা যদি বেসিক এই এটা বেসিক কিছুই না। টুকু ধরে যদি ডিজাইন করি, তা আমি তাতেই খুব আমাদের সহজে design একটা হবে। সিম্পল জিনিস যদি বলে দিই, আপনি যদি অনুমতি দিন। সরি, মানে আপনি অনুমতি দিলে আমি খুব সহজ একটা সিম্পল জিনিস সবাইকে বলে দিতাম স্যার। হ্যাঁ অবশ্যই অবশ্যই। স্যার রুলস অফ থার্ড এর মধ্যে সবচেয়ে মজার বিষয় স্যার যে এই যে আমরা যদি এই যে স্যার যেমন যে মনিটরে যে ছবিটা আঁকিয়ে রেখেছে, উপরে 3টা ঘর দিলাম আমরা, মাঝখানে 3টা ঘর দিলাম, নিচে 3টা ঘর দিলাম। তো রুলস অফ থার্ড এর প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যে আমি কোন জিনিসটা দেখাবো। তো আমি যদি সাপোজ ছবির ক্ষেত্রে যাই, যে আমরা একটা সমুদ্রের ছবি তুলছি, তো সমুদ্রের ছবি তোলার সময় আমাদের মাথায় 3টা জিনিস আসে। একটা হচ্ছে সমুদ্রের পানি, একটা আকাশ, আর নিচে বিচের যে বালিটা থাকে সেটা। তো আমরা কোনটা দেখাবো? যদি আমরা আকাশ আর সমুদ্রকে দেখাই তাহলে আমরা সবসময় উপরের পার্টটার মাঝখানের পার্টটাকে নিব, নিচের পার্টটাকে আমরা ধরবো না, কারণ আমরা মানুষজনকে দেখাচ্ছি সমুদ্র এবং আকাশ। আর যদি আমরা সেই জিনিসটাকে না দেখে আমরা দেখাই যে না আমি বালিটা দেখাবো এবং সমুদ্র দেখাবো, আকাশটা কম দেখাবো, তাহলে ঠিক আকাশটা মানে উপরের পার্ট চলবে। এই থেকে বোঝা যায় যে রুলস অফ থার্ড মানে 1/3 এক অংশ আমি কোনটা দেখাবো। তো ডিজাইনের ক্ষেত্রেও তাই, যে আমি যে স্যার একটু আগে দেখালো ফেসবুক থেকে আমরা যখন সাইন আপ পর্যন্ত আসলাম, এটা উপরের ঘর, সেকেন্ড ঘর, নিচের ঘর কিন্তু তার ডেসক্রিপশন খুব ছোট করে দেওয়া আছে, এটা একটু খেয়াল করলে দেখবেন বুঝতে পারবেন। আর স্যার একটু আগে যে ইয়েটা ব্রুশিয়ারটা দিল ওটা তো সেম, যে উপর থেকে নিচ পর্যন্ত আসার পর লাস্টের এক অংশ কিন্তু সে ডিজাইনের অন্য শেষের অংশটুকু রাখছে। তো 1/3 মানে আমি একের প্রথম যে ছবিটা এবং ক্রিয়েটিভ বিজনেস যে ফ্লায়ার, এটাই কিন্তু মেইন অংশ, মানে আমার এটা দেখেই বোঝা যাবে যে আমি এইটাতে কি করতে চাচ্ছি। দেন আসলে যে নিচে ডেসক্রিপশন, এটা হচ্ছে 1/3 অংশ রাখছে। হ্যাঁ টোটালটাকে ধরে আমরা যদি 9 ভাগ করি তাহলে আমরা এটা পেয়ে যাবো যে আসলে কোন ভাগে কি আছে।
ওইটাই তো আমাদের মাথায় রাখতে হবে সবসময় স্টার্টিং এন্ড টার্মিনাল পয়েন্ট। টার্মিনাল পয়েন্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সবসময় টার্মিনাল পয়েন্টটা গুরুত্বপূর্ণ। তারপরে যে ডিজাইনটা আসে সেটা হচ্ছে আপনার গ্র্যাভিটি অফ আই। গ্র্যাভিটি অফ আই, গ্র্যাভিটি অফ আইও সেম কেস। জাস্ট আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে মাঝখানে একটা দাগ আমরা বড় বেশি করে দিতে হবে। একই অবস্থা, এই স্ক্রিনটা শেয়ার করা নাই। নিয়ম একই, গ্র্যাভিটি অফ আই নিয়মও একই। জাস্ট একটা যে মানে এইমাত্র যে ইস্তিয়াক ভাই যে কথাটা বললো, কথাটা কিন্তু একই, যে আসলে ডিজাইন করতে গেলে আমাকে মাথায় রাখতে হবে আসলে আমি দেখাবো কি, কাস্টমার কোনটা দেখবে, আমার কাছে কোনটা চাচ্ছে কাস্টমার, এটাই আমাকে বুঝতে হবে। আর সেই কারণেই আসলে এই নিয়মগুলো ফলো করতে হয়, এই টেলগুলো ফলো করে কাজ করতে হয়। পৃথিবীর যত বড় বড় ডিজাইনার আছে তারা কিন্তু সবাই নিয়ম ফলো করেই কাজ করে, কেউ কিন্তু নিয়ম ছাড়া বাইরে কেউ কাজ করে না। যত বড় বড় ডিজাইনার কাজ করুক, যত প্রফেশনাল ডিজাইনার আছে তারা সবাই এই ডিজাইন ফলো করেই কাজ করে। যদি কেউ এই ডিজাইন ফলো কাজ না করে, সেই ডিজাইন যতই সুন্দর হোক সেটা ডিজাইন বলা যাবে না। এটা নিয়ম, যে যদি ডিজাইনের নিয়ম ফলো না করে কেউ ডিজাইন করে, সেটা দেখতে যত সুন্দরই হোক, যতই আই ক্যাচিংই হোক, সেটাকে ডিজাইনের খাতায় ফেলা যাবে না। নিয়ম ফলো করেই ডিজাইন করে। একই অবস্থা এটা, এখানে টার্মিনাল পয়েন্ট, মিডিল পয়েন্ট এবং লাস্টে একটা উইক পয়েন্ট আছে, সেটাকে আমি যদি ঘোরায় নিয়ে আসি তাহলে এখানে টার্মিনাল। ওই যে এই মাত্র বললো না, এটা যে ব্রোশিয়ারের ক্ষেত্রে একই অবস্থা। এই ব্রোশিয়ারকে যদি আমি 3 ভাগে ফেলি তাহলে দেখেন এখান থেকে আসছে, এখানে এসে একটা ডিজাইনকে ধরছে, ধরার পরে এখানে চলে গেছে, এখানে এসে আবার একটা ডিজাইনকে ধরছে, ধরে আবার এখানে চলে গেছে। সেটাই সবকিছু ডিজাইনের ভেতরে শুধুমাত্র এই জিনিসগুলো থাকে। কাজে আমাদেরকে সবসময় এই দুইটা জিনিস, গ্র্যাভিটি অফ আই, এটা হচ্ছে আমাদের সেন্টার অফ আই, মানে আয়ের সেন্টার। আমাদের চোখ এই সেন্টার থেকে কোন দিকে যাচ্ছে এটা আমাকে বুঝতে হবে। ক্লায়েন্টের চোখ সেন্টার থেকে কোথায় যায়, ক্লায়েন্টের চোখ সেন্টার থেকে এখানে যাবে। কাজে এখানে আমাকে কিছু একটা দিতে হবে যেটা ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করে। অ্যাট্রাক্ট করলো, ক্লায়েন্ট এটা দেখলো, দেখার পরে ক্লায়েন্ট এখানে আসলো, এখানে দেখলো, দেখার পরে এখানে চলে গেল, সে এখানে দেখতেছে, এখানে কিংবা এখানে চলে যেতে পারে। তার মানে আমার এইটুক জায়গাকে এমন কিছু দিয়ে ভরতে হবে যেটা ক্লায়েন্ট দেখবে। ঠিক আছে, হয়ে গেল ডিজাইনের এই পার্টটুকু শেষ। এবার কি করলো ক্লায়েন্ট, আমার এখান থেকে সরাসরি দেখি এর ঠিকানা। তার মানে আমাদের এইটুক জায়গাকে এমন কিছু দিয়ে ভরতে হবে যেটা ক্লায়েন্ট দেখবে। তার মানে জায়গাটুকু, এই জায়গাটুকু আর এই জায়গাটুকু, যে কোনো ডিজাইন আপনি এইভাবে মেনে করেন, আপনার ডিজাইন অনেক সুন্দর হবে। এই নিয়ম মেনে ডিজাইন করেন, দেখেন ডিজাইন অনেক সুন্দর হবে। দেখাই দিতে হবে না আপনাকে, আপনি নিজেই করেন, দেখেন অনেক সুন্দর হবে। এই নিয়ম মেনে করে হবে। আর মাথায় রাখবেন সবসময় স্পেস রাখতে হবে, স্পেস রাখতে হবে। আর ফন্ট এমন ব্যবহার করতে হবে যে ফন্ট আপনার দূর থেকে দেখা যায়, ফন্টটা মানে অনেক স্ট্রং হয়। এরকম কালকে তো ফন্টের একটা পাওয়ার, ছোট্ট একটা পাওয়ার দেখাইছি, মানে কি পাওয়ার আছে তো জানেন। এরকম ইউজ করবেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্রকৃতির সবচেয়ে বড় গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিও হচ্ছে মানে আমাদের জানা, মানে আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা। আল্লাহ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ডিজাইনার, যে প্রকৃতির ডিজাইন করছে, যে ডিজাইন সেটাই আর কি। এখন ওইটা ইয়ে করবেন আমাদের হচ্ছে তুষার ভাই কন্টিনিউ করেন। ধন্যবাদ সবাইকে। আর পরে আমি শেয়ার করেন। স্ক্রিন পরে আমাদের কোনো প্রশ্ন যদি থাকে তাহলে আমরা শেষের দিকে কিছু প্রশ্ন ইয়ে করবো আর কি। আপনার হতে পারে অনেক ব্যাপারগুলো জানার ইচ্ছা থাকতে পারে, এর ব্যাপারে রিলেটেড হতে পারে, এই রিলেটেড নাও, সমস্যা নাই, আমরা সেগুলো শেয়ার করবো। আচ্ছা, ভাইয়া যেটা বললো গোল্ডেন রেশিও সম্পর্কে, আমরা মেবি যারা ডিজাইনিং করি ওরা হয়তো অনেক টিউটোরিয়ালে দেখছে থাম্বনেলে এরকম একটা ডিজাইন রাখা থাকে, এটাকে বলে গোল্ডেন রেশিও। তো গোল্ডেন রেশিও বলতে ভাইয়া যেমন বললো যে আমাদের জন্ম থেকে শুরু করে যত যা দেখছে সব কিন্তু গোল্ডেন রেশিওতে। গোলাপ গোল্ডেন, আমাদের মুখমণ্ডলে গোল্ডেন রেশিও মুখ, তারপরে যেটা মহাকাশে যেটাই, এগুলো সব গোল্ডেন করা যায়, মানে ডিটেক্ট করা যায় আর কি। আমরা যে পোস্টার ডিজাইন করি বা লোগো ডিজাইন করি প্রত্যেকটাতে কিন্তু গোল্ডেন রেশিও কাজ করে। পোস্টারটাতে দেখছেন গোল্ডেন রেশিও যেটা ভি আছে এভাবে বড়, আমরা মানে আমি করে রাখছি আর কি দেখানোর জন্য, এভাবে করে। তো
এখন আমি গোল্ডেন রেশিওটা আমরা এটা গোল্ডেন রেশিওটা এভাবে বানাবো, জাস্ট এরকম এটা এটা বানাইছি আর কি আমি এটা দেখানোর জন্য। তো এখন গোল্ডেন রেশিওটার লোগোতে যেরকম ভাবে কাজ হয়, যেটা কাজ করা হয় এই বৃত্তগুলো নিয়ে করা হয়। তো বানানোর জন্য প্রথমে এটা আগে বানাতে হবে। আর বৃত্ত বানানো হয় যেমন আমি লাস্ট মানে গতকাল একটা লোগো বানাইছিলাম আমার অনলাইন পোর্টফোলিওর জন্য, যেমন এই লোগোটা ফক্সের লোগো, এই রেশিওর ওই সার্কেল গুলো দিয়ে বানাইছি। এই যে এখানে আমি এটা করে রাখছি, যদি সময় পাই লাস্টে তাহলে আমি এটা বানাই দেখাই দেবো। আপাতত আমি গোল্ডেন রেশিও বানাবেন এটা দেখা যাচ্ছে না, মানে শুধু দেখা যাচ্ছে শুধু ইলাস্ট্রেটর। জি বুঝলেন, শুধু ইলাস্ট্রেটর দেখা যাচ্ছে, মানে আপনি যেটা দেখাচ্ছেন ওটা দেখা স্ক্রিনটা করতে হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি আমার ডাবল স্ক্রিন ওপেন হয়ে গেছে। এখন কি দেখা যাচ্ছে? তুষার ভাই সরাসরি স্ক্রিনটা শেয়ার দেন, তাহলে সব স্ক্রিন দেখা যাবে। আর আপনি যখন স্ক্রিন শেয়ার আলাদা করে করতে হবে, ইলাস্ট্রেটর বলে ইলাস্ট্রেটর। আচ্ছা এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, কতদূর পর্যন্ত দেখা যায় নাই? কিছুই দেখা যায় না, এতটুকু দেখা গেছে। আর বলি তাহলে, আর গোল্ডেন রেশিওটা বলতে কি বোঝাচ্ছেন এটা আগে একটু গোল্ডেন এইটা দাঁড়ান আমি যে এখন দেখতে পাচ্ছেন, ক্রোম দেখতে পাচ্ছেন? জি গোল্ডেন এটা হলো গোল্ডেন রেশিও একটা, আর এটার মান হলো 1.618। স্যার যেটা বললো যে ম্যাথমেটিক্যাল টার্মে কিন্তু ডিজাইন সব করা যায়, এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল টার্ম বলতে পারেন, ঠিক আছে? এই যে যা যা দেখছেন আপনারা সব কিন্তু গোল্ডেন রেশিওতে করা আছে। মানে যে স্যার যেটা বললো যে আল্লাহ আমাদের সবচেয়ে বড় ডিজাইনার, এই যে যত ডিজাইন দেখবেন আপনি সব কিন্তু এই গোল্ডেন রেশিওটা আছে এই অনুযায়ী করা, যত যা ডিজাইন আছে। আর যে মোনালিসার ডিজাইনটাও কিন্তু গোল্ডেন রেশিওতে করা। লোগো ডিজাইনের ক্ষেত্রে যেটা লাগে, লোগো ডিজাইনের ক্ষেত্রে এইটা দরকার পড়ে না। গোল্ডেন রেশিও লোগো ডিজাইনের ক্ষেত্রে দরকার পড়ে ভিতর সার্কেলগুলো, এই সার্কেলগুলো আলাদা করে রাখছি। এই সার্কেলগুলো দিয়ে লোগো ডিজাইন করা যায়। যেমন আমি কয়েকটা স্যাম্পল দেখাই এখানে। যে অ্যাপলের লোগোটা কিন্তু গোল্ডেন রেশিওতে বানানো। দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা গেছে, যাচ্ছে তো। দেখা যাচ্ছে? জি স্যার যাচ্ছে। এই যে দেখেন এখানে দেখেন, এই যে টুইটারের লোগোটা আছে, টুইটারের লোগোটা আমরা সবাই দেখছি। টুইটারের লোগোটা আমরা যদি গোল্ডেন রেশিও সম্পর্কে না ধারণা থাকে, আমরা প্রথমত ভাববো যে এটা পেন দিয়ে করা হয়েছে, তাই না? কিন্তু এটা কিন্তু পুরোটা গোল্ডেন রেশিও দিয়ে বানানো। ওই যে ভিতরে যে সার্কেলগুলো দেখালাম ওই সার্কেলটা দিয়ে বানানো। এই অ্যাপল লোগোটা ইউটিউবে হয়তো অনেকে টিউটোরিয়াল দেখতে পারেন যে অ্যাপল লোগো কিভাবে বানাবো, অনেক রকম অন্যরকম ওয়ে দেখাইছে হয়তোবা, কিন্তু এটা সহজ উপায় হলো এই গোল্ডেন রেশিও সার্কেল দিয়ে বানানো। এরকম যত ফেমাস যত লোগো আছে সব কিন্তু এই গোল্ডেন রেশিও দিয়ে বানানো। আর এখন আমি গোল্ডেন রেশিওটা বানানোটা দেখাবো যে কিভাবে আপনারা এই গোল্ডেন রেশিওটা বানাতে পারবেন, পরে আপনি ভিতরে সার্কেল গুলো দিয়ে একটা লোগো বানাতে পারবেন। যেমন আমি গতকাল একটা বানাইছি, যেটা বলছিলাম, এই যে এটা ফক্সের লোগো বানাইছিলাম আমি একটা। এই ফক্সের লোগোটা আমি কিন্তু গোল্ডেন রেশিওতে বানাইছি। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে কি? হ্যাঁ, এই যে ফক্সের লোগো যেটা, আমি ফক্সের লোগোটা গোল্ডেন রেশিওতে বানাইছি। আমি মানে আপনারা হয়তো সবাই সলিড কালার ইউজ করেন, বাট আমি গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করি আর কি। গ্রেডিয়েন্ট কালার দিয়ে বানানো হয়েছে। এই যে দেখছেন এই সার্কেল গুলো, অনেকগুলো সার্কেল দেখে আবার ভয় পায় না যে এতগুলো দিয়ে কিভাবে একটা লোগো তৈরি করব। এটা আমি সময় পেলে, যদি স্যার সময় দেয়, আমি এটা দেখাই দিব যে কিভাবে আমি এই সার্কেল গুলো থেকে কিভাবে এই লোগোটা তৈরি করছি। জি স্যার দেখতে চাই আমরা। আমি বসানোটাই। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা আপাতত আগে আমাদের এইটা বানানো শিখতে হবে। এইটা বানানোটা একটু ইম্পর্টেন্ট বিষয়, আর বানানোটা একটু মানে মন দিয়ে দেখতে হবে, নাহলে কিন্তু উল্টো উল্টো হয়ে যেতে পারে। আপনারা নোট করে নিলে ভালো হয়। তো আমরা এখন প্রথমত ওটা বানাই। প্রথমত আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেলের হবে 100, হাইট ওয়েট দুটাই 100 হবে। তারপরে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল নিব, যেটার হবে ওয়েট হবে 61.8। তারপর এটা আমরা দুইটাকে এক জায়গাতে করে, হ্যাঁ শিওর।
প্রথমত আমরা যেটা রেক্ট্যাঙ্গেল নিব ওটার হাইট ওয়েট হবে 100, দুটাই 100, ঠিক আছে, মানে স্কয়ার হবে একটা। আগেরটা দেখানো ভালো হতো না তুষার? আমি এটাই সহজ মনে হলো, বুঝছো, আমি এটা দেখাই, এটাতে সমস্যা হবে না, আমি এটা দিয়ে করে দেখাচ্ছি। তাহলে আর সময় আমাদের দেখাই দিও তাহলে। আচ্ছা আমি এটা দেখাই নি আগে। আর আমাদের এখানে যখন আরেকটা রেক্ট্যাঙ্গেল নেব এটা হবে 61.8, সরি 8। এখন আমরা এই দুটাকে একসাথে করে নেব। 61.8 নিলে এটা কি মুখস্থ বিদ্যা না এটা কোনো কিছুর না ভিত্তিতে? না, এটা থিওরিতে করা, থিওরিতে, মানে এটা মুখস্থ থিওরি অনুযায়ী, এটা ম্যাথমেটিক্যাল ওয়েতে করা আছে। দুইটা যখন একসাথে হবে তখন এই দুটার পয়েন্ট হয়ে যাবে 6.18, সরি 1.618। ক্যালকুলেশনটা বুঝাই দিলে ভালো হয়। সরি শুনতে পাচ্ছি না। ক্যালকুলেশন জানতে পারতে। আচ্ছা আমি ওটা আগে বানাইনি, ঠিক আছে। আমি এটা বলতে পারি যে এটা আমার ভুল নাই, যে সাইডে যেটা নিলাম এটাতে আমার ভুল নাই, এটা আমি বলছি আর কি। তো এখন আমরা ভিতরে সার্কেল নেব একটা, সার্কেলে এটা হবে 200, দুটোই 200 হবে। আমরা যেহেতু এই স্কোয়ারটা নিছি 100, সেহেতু সার্কেলটা আমাদের 200 নিব। এখন সার্কেলটা আমরা এই অনুযায়ী নিব, যাতে কন্ট্রোল ওয়াই চেপে দেখে নিব যেটা আমাদের ঠিক আছে কিনা, সার্কেলটা আমার ঠিক আছে কিনা, এই পয়েন্টগুলোতে যোগ আছে কিনা। তারপর আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সাইডের গুলো ডিলিট করব। তুমি কি ওই একটা নিয়ে করতে যাচ্ছ, মানে একটা সার্কেল নিয়ে ওই? আমি দেখাচ্ছি, তুমি দেখো, বুঝতে পারবা। এটা আমার কাছে সহজ মনে হয়েছে আর কি। হ্যাঁ বুঝতে পারছি তুমি কোনটা করবা। হ্যাঁ, তারপরে এটা আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে কপি করে নিলাম একটা, এটাকে আমরা 90 ডিগ্রি নেব। 90 ডিগ্রি নেওয়ার পরে এই যে যখন দেখবেন যে আপনার পিঙ্ক কালার একটা দাগ চলে আসছে, মানে এটা সমান আছে, এটা শিফট ধরে আপনারা এখানে নিয়ে নেবেন। এই যে হয়ে গেল। এইভাবে আমরা মানে আস্তে আস্তে করতে থাকবো, এখানে অনেকগুলো করা যাবে আর কি, আমি জুম করে করে করছি। সেম ওয়েতে কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে চেপে আমরা একটা একটা করে করতে থাকবো। এটা এটা বলে দাও যে প্রত্যেকটার সাথে 1.618 গুণ হবে আর কি। না না, এখানে গুণ হবে না, এখানে ওটা নাই, এটা আলাদা করছে, এটা আলাদা করছে। এখানে গুণ টুন কিছু করা লাগবে না, আমরা প্রথমে যেটা দেখালাম না ওইটা জাস্ট করার পরে আমরা এটা করতে থাকবো। ও আসলে তুমি এটা থেকে তুমি প্রথমে যেটা দেখাইছিলে ওটা সহজ হতো, ওটা সবাই বুঝতে পারতো। না আমি আচ্ছা, ওটা এটা দেখাবো, এটা ঠিক আছে, এটা এটা আচ্ছা আমারে ঠিক আছে, স্যার দেখো বললো এটা যে ভাগ আমি হবে। এটাও যাতে দেখাই দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা এটা ভাগ হবে, এটা গুণ হবে, এটা ভাগ হবে। আপনারা একই কি অবস্থা। এটুকু বুঝতে পারছেন যে আমি এটা কিভাবে নিচ্ছি? কেউ জি স্যার, বলেন যে বোঝা যাচ্ছে। বুঝতে পারছেন? বুঝা যাচ্ছে না? শুধু আমি সার্কেলের মতো ঘুরাই নেওয়া প্রতিবার। হ্যাঁ, প্রতিবার আমরা জাস্ট ঘুরাই ঘুরাই, যে যেমন আমরা যেটা দেখলাম, এখানে যেটা দেখছি, এই যে এইটা আপনারা চাইলে এরকম একটা রেখে দিবেন, তারপরে ওই অনুযায়ী বানাবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে। আর আপনারা এটা মানে আপনি যতদিন ইচ্ছা করতে পারবেন, যেহেতু আমরা ভেক্টরে করতেছি, ইলিস্ট্রেটরে করছি, সেহেতু যত জুম করবো ফাটবে না, আর এইটাও যত ইচ্ছা করা যাবে। আর এটা যখন নেবেন তখন দেখবেন যাতে এই পিঙ্ক কালার লাইনটার সাথে যুক্ত থাকে, না হলে কিন্তু ছোট বড় হয়ে গেলে পরবর্তীতে সমস্যা হবে। যখন ছোট করবেন তখন আপনারা শিফট চেপে করবেন। গোল্ডেন রেশিও হচ্ছে ইনফিনিটি আর শেষ হ্যাঁ, নাই। ভাইয়া স্ট্রোক কি 2p-তে নিতে হয় সব সময়? না না, এটা আমরা নিয়ে রাখছি, এটা আপনার সমস্যা নাই। ইচ্ছা, আপনি যেটা নেবেন। যেরকম আপনার সাইজ হবে। ঠিক আছে। জাস্ট বোঝা গেলেই হলো, মানে দাগটা হলেই হলো, মোটা চিকন এটা ব্যাপার না। আচ্ছা আমি এ পর্যন্তই বানালাম, যেহেতু এটা যত ইচ্ছা বানানো যাবে, আমার আর বেশি দরকার নাই এখানে। একটু বড় করে নিই। আচ্ছা আমরা যেটা বানাচ্ছিলাম, এইটা বানাচ্ছিলাম, আমি এটা দুইটা এক জায়গাতে করে নিই।
এখানে দেখেন আমি আরেকটা ঘর করছিলাম, বাট এখানে আমি করলাম না, যেহেতু আপনারা বলেছেন যে এটা কিভাবে করতে হবে, সেহেতু এটা যেহেতু ইনফিনিটি আপনার করতেই থাকবেন, সমস্যা নাই। আচ্ছা, আপনারা কি এটা করাটা বুঝছেন নাকি আবার দেখাতে হবে? কেউ না বুঝেছি বুঝতে স্যার। পারছেন? স্যার পারবো। আচ্ছা, এখন যেহেতু এটা লাগবে আমাদের, যেমন এগুলো ফটো যেমন করা আছে, স্যার যেটা দেখালো যে রুল অফ থার্ড যেটা, ওই অনুযায়ী কিন্তু গোল্ডেন রেশিওটাও কাজ করে এই, ঠিক আছে? এই যেমন এই যে এগুলো দেখার জন্য এই এটা লাগবে। আপনারা লোগো ডিজাইনের ক্ষেত্রে যেটা লাগবে আপনার সার্কেলটা লাগবে, যেমন লোগোটা যেমন সার্কেল দিয়ে বানানো হচ্ছে, এই সার্কেলটা লাগবে। সেহেতু এখন আপনারা একটা সার্কেল বানাবেন, এই ভিতরে জাস্ট একটা সার্কেল বানানো সহজ, আমি সার্কেলটা বানানো দেখাচ্ছি। এই যে সেন্টারে গেলেন, তারপরে শিফট আর অল্টার, যাতে ছোট বড় না হয় ওই জন্য দুইটা একসাথে। মানে স্কয়ার সেন্টারে। হ্যাঁ, স্কোয়ার সেন্টারে, প্রত্যেকটা স্কোয়ার সেন্টারে শিফট আর অল্টার চেপে যখন নেবেন তখন তো সমান হবে, এটা তো আমরা সবাই জানি। ওই অনুযায়ী আমরা সেন্টার থেকে নিব প্রত্যেকটাতে। আর স্কোয়ার নেওয়ার সময় যখন দেখবেন ম্যাগনেটের মতো কাজ করবে, যে যখন এগুলো সমান হয়ে যাবে তখন ম্যাগনেটের মতো অটোমেটিক স্কোয়ারটা মানে সাইকেলটা কাজ করবে আর কি। তা আমি প্রত্যেকটা স্কোয়ারের মধ্যে একটা করে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে যেহেতু আরেকটা ঘর হতো, এখানে যেহেতু নিয়ে নি আমি, ওই জন্য আর সাইকেল বানালাম না। এখানে আমাদের সাইকেল তৈরি হয়ে গেল। আমাদের এখন সার্কেলগুলোকে আমি এক জায়গাতে করি, অল্টার চেপে এগুলো সাইডে নিয়ে নিচ্ছি, এগুলোকে অ্যালাইন করবো এখন আমি। সার্কেল বানানো হয়ে গেল। এখন আপনারা যদি সার্কেল বানাতে চান তাহলে ধরুন শুধু সার্কেল লাগবে, আপনার এইটা দরকার নাই, আপনি জাস্ট লোগো বানাবেন, তাই না? এখন আপনার এগুলো যেহেতু লাগবে না, সেহেতু সহজ উপায় হলো, সার্কেল বানানোর সহজ উপায় একটা আছে, জাস্ট আপনি স্কোয়ার গুলো বানাবেন, এগুলো বানানোর দরকার নেই। সেহেতু স্কোয়ার গুলো বানাতে হলে আরেকটা ওয়ে আছে। আচ্ছা, আপনারা একটা কাজ করতে পারেন, যেহেতু আমাদের এটাও লাগবে এটাও লাগবে, তাই না? আপনারা সবাই এক কাজ করবেন, আমি যেটা করি আর কি, যে আমি এই দুইটা ফাইলই, মানে একটা এআই সেভ করে রেখে দিব, হ্যাঁ ওইটা হ্যাঁ দিয়ে হ্যাঁ, বারবার। আমি ওটাই বলছিলাম, ঠিক বলছেন। আমি ওটাই করি, আমি একটা সুন্দর করে পারফেক্টলি একটা বানাই নিছি, দিয়ে আমি এই দুটো ফাইল রেখে দিই। আর আমরা ল্যাপটপ চেঞ্জ করতেই থাকি, সেহেতু আপনারা এটা এক কাজ করতে পারেন, ফাইলটা বানানোর পরে আপনাদের অনলাইন কোনো ড্রাইভে রেখে দিতে পারেন, যাতে কোনো সময় হারায়, বুঝছেন? তাই জন্য এটা করে রেখে দিতে। তো যেহেতু এটা পারবেন, সেহেতু আপনারা সাইকেল বানাতে শিওর পারবেন, তাই না? আমি আর কোনো ওয়ে দেখালাম না, এটা ওয়ে দেখালাম। জি, সাইকেলটা, আচ্ছা, এই যে এইটা বানানোটা তো বুঝছেন, তাই না? এই যে উপরে বানানোটা বুঝছেন, এটা বুঝে গেছেন। এখন আমরা শিফট এবং অল্টার ধরে যদি কোনো সার্কেল বানাই তাহলে ওটা ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তাই না? জি। তো আপনি স্কোয়ারের মিডিলে যাবেন, স্কোয়ারের সেন্টারে যাবেন, স্কোয়ারের সেন্টারে গিয়ে এই যে এইখানে, এই যে এখানে দেখছেন না ইন্টারসেক্ট, যেটা এইটাতে না, ঠিক আছে? আপনি যাবেন স্কোয়ারের সেন্টারে, এই যে যখন সেন্টার লেখা উঠবে ওইটাতে যাবেন, তারপরে শিফট এন্ড অল্টার চেপে ধরে আপনি সার্কেলটা নেবেন। সার্কেলটা যখন নেবেন তখন দেখবেন লাস্টের দিকে যে লাইনের কাছাকাছি একটা ম্যাগনেটের মতো অটোমেটিক হয়ে যাবে, তখন ছেড়ে দিবেন। আপনি এটা ছোট বড় করবেন না, বুঝছেন? যখন কন্ট্রোল, আপনি যদি মনে হয় যে, হ্যাঁ হ্যাঁ আমি বলছি ওটা, যদি আপনার মনে হয় যে আপনার সার্কেল ছোট বড় হয়ে গেছে, তাহলে আপনি কন্ট্রোল ওয়াই চেপে দেখে নেবেন, জুম করে দেখে নেবেন যে আপনার সার্কেলটা ছোট বড় হয়ে গেল নাকি। এই যে দেখেন, জুম করে যখন দেখবেন সার্কেলটা পারফেক্টলি আছে, মানে আপনার সাইকেল নেওয়া কোনো সমস্যা হয় না। এখন কন্ট্রোল ওয়াই চেপে আমি আগেরটা গেলাম, এভাবে যেমন এইটা নিলাম, বুঝছেন ভাই? আপনি বলছিলেন সাইকেলটা নাও, বুঝছেন? এইভাবে আপনি প্রত্যেকটা স্কোয়ারের মধ্যে সেন্টারে গিয়ে সাইকেল নেবেন। আরো দুটো দেখে বুঝতে পারবেন। যেমন এই যে সেন্টারে গেলাম, শিফট এবং অল্টার ধরে সার্কেল বানিয়ে নিলাম। এভাবে আপনার যতগুলো স্কোয়ার বানাবেন আপনি এখানে প্রত্যেকটাতে একটা করে সার্কেল বানিয়ে নেবেন।
তারপরে সার্কেল গুলোকে নেওয়ার পরে এক জায়গাতে করে এভাবে আপনি অ্যালাইন করে নেবেন। এই অ্যালাইনটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমি সার্কেল বানানোটা তাহলে বুঝছেন আপনারা? সবাই বুঝতে পারছেন কিভাবে গোল্ডেন রেশিওটা বানাবো? জি স্যার। আমি যে লোগোটা বানাইছি, জি বলছেন। বুঝলাম না, আপনার কথা আটকে যাচ্ছে। ধরেন কেউ ধরেন ফটো ইলাস্ট্রেটর কত ভার্সন ভার্সন কত জিজ্ঞেস আচ্ছা করতেছে। আচ্ছা, আমি এটা 2019 কত ভার্সন আমি মিউট করে দিলাম, ওনাকে আমি মিউট করে দিলাম। 2019 এটা 2019 20 সালেরটা ইউজ না করাটা বেটার আমার মনে হয়। 20 সালের এটা অনেক সময় প্রবলেম হয় যে আপনি একটা এআই ফাইল সেভ করলেন, এই ফাইলটা যদি অন্য কেউ 20 সালে বা 18 সালে ওপেন করে তখন ওটা ক্লিপিং মার্কস হয়ে ওপেন হয়ে যায়। আরে না, ও যদি সেভ করার সময় অপশন বেশি। হ্যাঁ, সেভ করার সময় সেভ সিএস করে বাট জাস্ট এমনি সেভ করে, বুঝছো না? তখন ওই যে অনেকে যখন ওই লো কোয়ালিটি গুলোতে ওপেন করে তখন ওটা ক্লিপিং মার্কস হয়ে যায়। সেটা ওই বললাম, জন্য আমি এটা 19 ইউজ করি। আপডেটের মধ্যে তো আপডেট, ওটার জন্য তো আচ্ছা, এটা তো সবাই বুঝতে পারছেন তাই না? আপনারা এটা কিভাবে বানাবেন ফাইল এটা সবাই বুঝছেন? এআই সেভ করার সময় সিএস এতে কি করবেন, হ্যাঁ, সিসিতে করবেন না, তাহলে যে কেউ আপনারা এটা সবাই বুঝতে পারছেন? যারা যারা আছেন ওনারা কি বুঝছেন? আবার জি দেখাতে হবে? স্যার, দেখাতে জি হবে। স্যার বুঝছি। আচ্ছা, তাহলে লোগো বানানোটা আমি যেটা বানাইছিলাম, এটা যেটা বানাইছি। লোগোটা দেখা বেশি সময় নেই। আচ্ছা, আমি আপনারা এভাবে কিন্তু আমি লোগোটা বানাইছি, এটা যদি আমি নিজে কোনো পেন টুলে বা স্কেচ করে বানাতে যেতাম তাহলে হয়তো অনেক মানে আমি ঠিক মতো ড্র করতে পারতাম না বা প্রবলেম হইতো, তাই না? এরপর যে কোনো ফটো থেকে লোগো বানাতে পারবেন এই সার্কেল দিয়ে। পেন টুল দিয়ে যেভাবে বানাই ওভাবে আপনি সার্কেল দিয়েও বানাতে পারবেন। আমি ফটোটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, প্রথমে যখন আপনারা বানাবেন, আপনার যে বড় সার্কেলটা আছে না, এই বড় সার্কেলটা সমান আপনাকে প্রথমে পিকটা নিতে হবে। আমাদের এই লোগোটাতে মেন বিষয় হবে ওনার মাথাটা, ফক্সের মাথাটা। এই সার্কেলটা সমান করে প্রথমে এই ফটোটা নিয়ে নেব। এই মাথা আর এই মুখের নিচ পর্যন্ত যাতে আমাদের বড় সার্কেলটা ঠিক মতো ফিট হয় এই অনুযায়ী আমরা এটা নিব প্রথমে। এখন দেখেন আমাদের এই বড় সার্কেলের সাথে এর মুখটা হয়ে গেছে। তো আমরা এখন ফটোটাকে লক করে দেব। আচ্ছা, তারপরে আমাদের এই লোগোটা, আমি লোগোটা সাইডে রাখি তাহলে সুবিধা হবে। আচ্ছা, যে কোনো দেখবেন মুখের এই জায়গাটাতে একটা হোয়াইট থাকে আর এরকম থাকে। তো আমরা এখন প্রথমে এই মুখের এই হোয়াইট টুক বানাবো। হোয়াইট টুক নেওয়ার জন্য আমরা সার্কেল গুলাকে নিব আর দেখবো যে কোনটা এই মুখের সাথে যাচ্ছে হোয়াইটটা বানানোর জন্য। আমি প্রথমত এইটা নিলাম ট্রাই করার জন্য যে এটা মিলছে কিনা।
আচ্ছা এই যে দেখেন এটা মিলে গেছে, সেহেতু আমরা যেহেতু এখানে একটু হোয়াইট আছে আর এই সাইডের টুক নেওয়ার জন্য আমরা এটাকে আবার অল্টার ধরে আরেকটা নিব। গোল্ডেন রেশিওতে যখন কাজ করবেন তখন একটু সময় লাগতে পারে আপনার লোগো বানাতে, কিন্তু এটা কি হবে যে একটা পারফেক্ট লোগো হবে। কোনো পেন টুল দিয়ে কাজ করলে যেমন অনেক সময় মানে এদিক ওদিক হয়ে যায়, ঠিক মতো হয় না, পারফেক্টলি হয় না, অনেক জায়গাতে কোনা হয়ে যায় বা রাউন্ডে একটু প্রবলেম হয়, ওই প্রবলেমটা হবে না। তারপরে আমি এই সাইডেও নিলাম, যখন এটা ধরছেন তখন দেখেন এই যে সাইডটাতে যাতে সমান থাকে। যেহেতু আমি এটা একটা বাঁকা পিকচার দিয়ে বানাচ্ছি, অনেক সময় এটা প্রবলেম হতে পারে যে এই সাইড নিচা হয়ে গেছে, ওই সাইড উপর উঁচা হয়ে গেছে, এরকম হইতে পারে। ওটা আপনারা যখন ধীরে সুস্থে বানাবেন তখন ওটা খেয়াল করে নেবেন। আমি যেহেতু একটু তাড়াহুড়ো করে বানাইতেছি, সময় কম। ডান দিকেরটা কপি করে দিলে তো হয়, রিফ্লেক্ট করলে হয় না, সমান করে দিতে হবে। হ্যাঁ, বাট এখানে আমার মনে হয় যে এইভাবে বানালে হয়তো পারফেক্টলি হবে, সমস্যা নাই। স্যার ভিডিও রেকর্ড পারমিটটা একটু ওকে করে দিন। আচ্ছা, তো আমাদের মুখের এই দুই সাইড আমরা নিয়ে নিলাম। এখন আমাদের হলো এই যে যেমন এই জায়গাটাতে একটা রাউন্ড আছে, আমরা এই রাউন্ডটা নিব। এই রাউন্ডটা যদি আমরা এটা ধরে নিতে চাই তাহলে দেখতে আমরা দেখে বুঝতে পারছি এটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা এখানে এটার চেয়ে ছোট যেটা ছিল, এই যেমন এইটা আমরা আরেকটা নিয়ে নিলাম অল্টার ধরে। এই সাইডে আরেকটা নিতে হবে, সেটা আমরা এটা আবার অল্টার ধরে নিয়ে নিলাম। বারবার করে দিতেছে। আচ্ছা, তাহলে আমাদের ওই এটুকু হয়ে গেল। আসতেছে না এখন তো। আমাদের নিতে হবে, নামটা তাই না? আসতেছে না, বুঝছি না। এখন কারেন্ট নেওয়ার জন্য যেহেতু একটু বড় আছে, সেহেতু এই ছোটটা দিয়ে হবে না পারছি। আমরা আবার ওটাও তো হবে না, সেকেন্ডটা নিলাম, সেকেন্ড আমরা অর্ডার নিয়ে নিচ্ছি। এখন এই কারেন্টের জন্য আমরা সাইডেরটা আবার এই অল্টার ধরে এটা দিয়ে নিব। সাইডটাও সেম করে বানাবো আমরা। আচ্ছা, তো কানের আমরা যেহেতু এখানে যে একটা কালো একটা ভাব রাখতে হবে, সেটা আমরা যেহেতু একদম পারফেক্টলি এটাই বানাবো না, সেহেতু আমি জাস্ট এখানে একটা রাউন্ড দিয়ে দিব, যাতে মনে হয় যে কানটা ভাঁজ হয়ে আছে বা একটা শ্যাডো টাইপ ভাব আছে। যেমন এই যে এখানে আমি দুইটা নিছি, এখানে জুম করলে আপনি বুঝতে পারবেন জাস্ট একটা দাগ আছে এরকম। আরেকটা নিয়ে নিই, আমরা এটা থেকে নিব আরেকটা। আমরা এইভাবে আরেকটা নিয়ে নিলাম, এবার বাম সাইডে আমাদের নিতে হবে। সরি, আর এই থিওরি কি সব ছবিতে অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, আপনি যদি কোনো ফটো থেকে লোগো বানাতে চান তাহলে জি। আপনি এভাবে সার্কেল দিয়ে বানাতে পারেন, এটা কোনো সমস্যা নেই। এখন আমাদের এটার কাজ হবে শেপ বিল্ডার দিয়ে সবগুলোকে কাটাকাটি করার। এটা আমাদের লাস্ট স্টেপ, আর এই ফেভারিট স্টেপ এটা। আমি প্রথমে সার্কেলগুলোকে সিলেক্ট করে নেব। আচ্ছা, আমাদের দরকার হলো এগুলা, যেটুক দরকার হবে সেটুক তো আমরা জানি। তো আমরা এখন অল্টার ধরে শিফট এম চেপে অল্টার ধরে এখন আমরা মাইনাস করব, আর যেটুক দরকার হবে ওটুকু আমাদের প্লাস করতে হবে। সেগুলোর কাজ তো আমরা জানি, সেটা বলার দরকার নেই। আমি যেটুক দরকার নেই ওগুলো আমি মাইনাস করছি, আর যেটুক দরকার আমার ওটুকু আমি প্লাস করছি। প্রথমত আমার এগুলো দরকার নাই, এটুকু আমি যেহেতু এটা দরকার নেই, আর আমি যেহেতু রাউন্ড করব সেহেতু আমার এটুকু দরকার নেই।
60 করলাম। আচ্ছা, আরেকটা ভুল হয়েছে। প্রথমত যেহেতু আমরা এত কষ্ট করে সার্কেল দিয়ে বানালাম, আমরা এটার কপি একটা রেখে দেব, নাহলে দেখা সেই বিল্ডারে কাজ করার সময় কোনো সমস্যা হলো, আপনি কেটে দিয়েছেন এন্ড কন্ট্রোল চিপেও আসছে না, তখন একটা প্রবলেম হয়ে গেল। সার্কেল দিয়ে বানালাম সবগুলা। প্রথমত এটা কপি আর বড়টা সহ আমরা একটা কপি নিয়ে নেব। আচ্ছা, তো এখন এটাতে কাজ করব। সেই বিল্ডার দিয়ে আমরা এখন এটা করব। ওকে, তো আমাদের এখন প্রথমে এই মিডল ডুকের লাগবে। এখন এই ফর কি মিসিং আছে, কি মনে হচ্ছে? নাক আর চোখ। হ্যাঁ, এটা যদি এই ওর মধ্যে চলতে যাই তাহলে একটু কেমন অন্যরকম হয়ে যাবে। লোকের মধ্যে চোখ, হ্যাঁ, সেই জন্য আমরা শুধু নাকটা দিব, এটার ফুল একটা শেপ আনার জন্য। যেমন এখানে আমি নাক দিয়েছি, এই নাকটাও আমরা সার্কেল দিয়ে নেব। আমরা প্রথম সাইড একটা নিলাম, আবার একটা এসে। ভাইয়া আমরা তো ছোট নিতে পারি, তাই না? তো আছে, জি, নিচে তো আরো অনেক ছোট আছে সার্কেল। হ্যাঁ হ্যাঁ, আপনার যেটা মনে হবে যে আপনার পারফেক্ট আপনার লোগোর সাথে এই সার্কেলটা যাচ্ছে, আপনি ওটা নিতে পারেন। ওই জন্য তো আপনি এতগুলো সার্কেল বানাইছেন, তাই না? আমার যেহেতু মনে হচ্ছে যে আমি সেকেন্ড সার্কেলটা আমার এই লোগোর জন্য পারফেক্ট হবে, আমি ওই জন্য এটা বানাচ্ছি। যেমন আমি ছোটগুলো নিয়ে যদি দেখাই, দেখা গেল যে আমার নাকটা এই লোগোর সমান অনুযায়ী অনেক ছোট হয়ে গেল, চেপে গেল, তখন দেখতে একটু খারাপ লাগবে। ওই জন্য আমি ওই সার্কেলগুলো ইউজ করলাম না, আমি এই সার্কেলটা দিয়ে এই নাকটা নিলাম। তো আমি সেই বিল্ডার দিয়ে আবার এটা নিয়ে নিই। এখানে প্লাস করার জন্য জাস্ট আমরা এখানে করলাম আর এগুলা যোগ করে দিলাম। আচ্ছা, তো আমি যেহেতু এইটা মানে কালার করছিলাম, গ্রেডিয়েন্ট কালার করছি, যেহেতু আপনারা সবাই মেবি সলিড কালারই বেশি ইউজ করেন, তো গোল্ডেন সার্কেলে সলিড কালার ইউজ করার জন্য আমি যেটা বলবো, ধরেন আপনি যেহেতু এই ফটোটা বানাচ্ছেন, তাই না? তো আপনি ফটো থেকেই কালার নিতে পারেন। যেমন এখানে আমি হোয়াইট নিব, সেহেতু এখানে দেখেন ফটোতে কিন্তু হোয়াইট আছে। রিয়েলিস্টিক করার জন্য আমি ফটো থেকেই এখানে হোয়াইট নিতে পারি। আইড্রপার দিয়ে আমি হোয়াইট নিয়ে নিলাম এই ফটোতে যেটা আছে। কালারটার জন্য আমি এই কালারটা নিতে পারি, আইড্রপার দিয়ে আমি মিডল কালারটা নিয়ে নিলাম। আর নাকে ব্ল্যাক আছে, এই যে দেখেন ফক্সের মতো একটা শেপ চলে আসছে, তাই না? জাস্ট আমরা কালো কানের টুক বানাই নিব, তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা সরি, এখানে আমাদের শেপ বিল্ডারের কাজটা করা হয়নি। আমি সলিড কালারের জন্য আমি এই মানে আইড্রপার দিয়ে এই ফটো থেকে নিচ্ছি। আমি মানে আমার ইয়ে অনুযায়ী কিন্তু আমি গ্রেডিয়েন্ট দিয়ে বানাতে পারি। আপনি যেভাবে ইচ্ছা, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন, সেটা সমস্যা না। আমি জাস্ট মেথডটা দেখালাম যে আপনি সার্কেল দিয়ে কিভাবে বানাবেন। শিশু মানে কিছু না। আচ্ছা, আমার যেমন তাড়াহুড়ো করতে গিয়ে এখানে আমার আপনারা বুঝছেন।
আচ্ছা কানের মিলেন হ্যাঁ কানে এই যে ওই জন্য আপনার বললাম, যখন আপনি বানাবেন তখন আপনি এটা সার্কেল দিয়ে তো বানাবেন, আপনার রুলার নামিয়ে নিয়ে কাজ করবেন, তাহলে কোন সার্কেলটা কোথায় যাচ্ছে, ডানের সাথে বাম মিলছে কিনা সেটা আপনারা বুঝে যাবেন, তখন এটা পারফেক্টলি বানানো যাবে। কারণ আমি এই যে দেখেন আমি এটা আর পাশেরটা বুঝতে পারছেন মেথডটা? জি স্যার। এটা নামিয়ে নেওয়ার কারণ হচ্ছে যে রাইট সাইড দিয়ে আরেকটা সার্কেল নিতে হতো, তাই না? লেফট আর রাইট থেকে, যেটা আপনি আগেরটাতে করেছেন। এটা আর যেটা করছি এইটা জি স্যার। এটা আমি সার্কেল নিয়ে এটা আমি পেন করছি। আমি দেখি কিভাবে করছি। আচ্ছা আমি গ্রেডিয়েন্ট দেখাই দিব এটা। দেখা দেন স্যার। আচ্ছা সলিডটা রেখে দিই তাহলে। আচ্ছা গ্রেডিয়েন্ট যেহেতু আমার এখানে নেওয়া আছে, আমি এখন থেকে গ্রেডিয়েন্ট নাও এটাকে ঠিক আছে। আপনারা যদি বানাতে চান তাহলে গ্রেডিয়েন্টে কোনো সময় দুইটার বেশি কালার ইউজ করবেন না। যদি ইউজ করা লাগে তাহলে সর্বোচ্চ তিনটা, এর উপরে কালার ইউজ করলে কিন্তু মানে খারাপ দেখে, অনেক বাজে দেখায় লোগোটা। আচ্ছা আমি এখন গ্রেডিয়েন্টটা তেমনই জাস্ট মোটামুটি ভাবে করছি। আমরা দেখা আচ্ছা আমি যেটা সাইডের বললাম, আপু যেটা বললাম দিয়ে বললাম পেন্টুলার থেকে ওটা একটু বেটার হতো মনে হয়, যেমন যার হলো। হ্যাঁ আমি আমি পেন টুল দিয়ে পারি এটা, পেন টুল দিয়ে আমি কি করলাম এভাবে একটা পেন টুল দিয়ে নিয়ে এভাবে নিলাম। আমি শেপ বিল্ডারের কাজটা বেশি করি, শেপ বিল্ডার যা সেটা মাইনাস করে দিলাম, তাহলে এখানে আমার আরেকটা হয়ে গেল। আর গ্রেডিয়েন্টটা যদি আমি একটু লাইট করে দিই তাহলে ওটা বুঝে যাবে। এভাবে নিচ্ছিলাম। আমার লোগো পছন্দ হচ্ছে না, আমি গ্রেডিয়েন্ট ইউজ করি। যেমন দেখা গেল আমার এই কালারটা সলিড কালারটা আমার পছন্দ হয় না তেমন, বুঝলাম আমি গ্রেডিয়েন্টটা বেশি ইউজ করি। চোখটা দিলে কি সমস্যা হবে বললেন যেন? চোখটা বলতে আপনি যদি এরকম লোগো দেখেন যে মানে কোনো ফেস দিয়ে লোগো বানাইছে বা কোনো মানে অ্যানিমাল ফেসের লোগো আছে, তার চোখে ব্যাপারটা তেমন গুরুত্ব দেয় না, চোখের ব্যাপারটা খুব কম আসে। আপনি যদি লোগোগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এখানে যদি আপনি চোখটা দেন তাহলে ওখানে পারফেক্টলি দেওয়ার জন্য অনেক প্রবলেম হতে পারে। আপনি যখন চোখটা দিলেন, এখন লোগোটাতে আপনার ধরেন ফানি মোড দরকার বা আপনার অ্যাংরি মোড দরকার, তখন ওই অনুযায়ী আপনাকে চোখটাকে সিম্পলিফাই করতে হবে, আপনি মানে প্রবলেমে পড়তে পারেন। আর এটা একদম যেহেতু সিম্পল মডার্ন মিনিমালিস্ট বলা যায়, লোগোতে ধরেন চোখ টোক থাকলে কেমন একটু ক্রাঞ্চি টাইপ হয়ে যায়, মানে কেমন মানে আমার ভালো লাগে না আর কি। আমি ট্রাই করছিলাম, আমার ভালো লাগে না। টুইটারের লোগো পাখির কিন্তু চোখ হ্যাঁ দেওয়া হয় না। টুইটার লোগোটা দেখেন ওখানে কিন্তু ইও আছে, এই যে দেখেন চোখ টোক তো কিছু নাই, মুখের জাস্ট ভাবটা দিয়ে, আর এখানে কিন্তু পাখারও কোনো সে দেয় নাই, জাস্ট সাইডে শেপটা দিছে, একদম পরিষ্কার লোগো। এখানে যদি দেখা পাখা যাচ্ছে কিছু না স্যার। দিতেন। কি দেখা যাচ্ছে ভাই? কি দেখা যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা সরি। এই যে আমি যেটা বলছিলাম টুইটারের লোগো, এখানে দেখুন চোখ নাই বা পাখার যে একটা ভাঁজ আছে, যে দুইটা পাখা তিনটা পাখা আছে সেটাও কিন্তু মিট দেয় না, জাস্ট সাইডে দিয়ে হ্যাঁ এখানে চোখ আছে, এখানে পাখা আছে, আর এটা একটা পাখি। চোখ ছাড়া কিন্তু লোগোটা সুন্দর মতো বোঝা যাচ্ছে। ওই জন্যই আমি এই ফক্সের লোগোটা তো চোখ টোক কিছু রাখে নাই, সিম্পলি বানাইছি এটা এই জন্যই।
আপনি যদি মনে করেন যে না আমি চোখ দিয়ে বানাবো, তাহলে আপনি এই যে ছোট সার্কেল আছে, আপনি ছোট সার্কেল দিয়ে চোখ দিয়ে দিলেন একটা। একটা না দুইটা, একটা দিলে তখন খারাপ লাগবে। হ্যাঁ, দুই সাইডে দুইটা দিয়ে দিলেন আর কি। আচ্ছা, আপনাদের কোনো কনফিউশন এখানে? না। আচ্ছা, তাহলে কারো কনফিউশন? কাজটা একটু দেখাই দেন। জি, স্কয়ার ছকটার কাজটা, মানে স্কয়ার যে এই, গ্রাফটা। হ্যাঁ আচ্ছা জি আচ্ছা, ওইটা আমি যেহেতু লোগো সবসময় বানাই, আমি যেমন এই যে এখানে দেখাচ্ছি স্কোয়ার ছকটার কাজ বলতে, ছকের কাজ বলতে কিছু নাই, আমি জাস্ট এই শেপটার কাজ দরকার আছে আপনাকে। যেমন যে থার্ড থার্ড যেটা দেখালো, রুলস অফ থার্ড যেটা দেখালো, যে প্রথমে আপনি জেড শেপের করবেন কিনা। এখানে যেমন এখানে দেখেন আপনাদের গোল্ডেন রেশিওর কাজটা হয়েছে। গোল্ডেন রেশিওতে প্রথমত এখান থেকে শুরু করে লাস্টে এখানে গিয়ে ইনফরমেশনটা শেষ করছে, এই কাজটা এখানে হয়েছে। এইটা এই মানে এই জায়গাটাতে সাজানোর জন্য মূলত আপনার এই ছকটা দরকার পড়তে পারে। বাট আমি যেহেতু লোগো ডিজাইন করি সবসময়, এরকম ফ্লেয়ার ডিজাইন বা ক্রুসের ডিজাইন খুব কম করি, করি না বলা যায়। আমি যেহেতু আপনাদের মতো স্টুডেন্ট, ঠিক আছে, আমি কিন্তু এখনো কিন্তু আর্নিং শুরু করি নাই। আমি আপাতত স্কিল বাড়াচ্ছি, স্কিল বাড়ানোর জন্যই আমি এগুলো করতেছি, মানে স্কিল ডেভেলপ করতে আছে। তো এই জায়গাটাতে আপনাদের দরকার পড়ে এরকম জায়গাটাতে। যেমন এখানে আপনি কোনো ফ্লাওয়ার ডিজাইন করবেন, ফ্লাওয়ারের ওয়ালপেপার মনে করেন আপনি অ্যাবস্ট্রাক্ট ওয়ালপেপার তৈরি করবেন, তখন আপনার এই অনুযায়ী করতে পারেন, এই শেপে বানাতে পারেন। আমি কর্নারটাকে এখানে রাখবো, তারপরে বাম সাইড পুরোটা ভর্তি করে দিব, মানে ফাঁকা রাখবো বা বড় কোনো শেপ এরকম। এই জন্য আপনার ওইটার দরকার পড়তে পারে। আর লোগোর কাজে দরকার পড়বে শুধু আপনার এই সার্কেল গুলো, জি। এটুকুই। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে? বানানোর সমস্যা নেই? বানানো নিয়ে কোনো প্রবলেম? হ্যালো ভাই। তার কথা বলবে। আচ্ছা, তুষার ভাই, শুনুন স্যার, ব্যাপারটা হচ্ছে স্কোয়ার শটটা আসলে কোনো কিছুই না। স্কোয়ার শটটা হচ্ছে আপনার শুধুমাত্র সার্কেল কোডটা নির্দিষ্ট শেপে হয় আসলে আপনার একটা থিওরি। থিওরিটা হচ্ছে 0 1 1 2। আচ্ছা ভাই, আমি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এটা দেন, আমি ছোট্ট একটা বিষয় দেখাই দিচ্ছি কিভাবে দেখাবো, কিভাবে দেখাবো। আচ্ছা মনে না করি দিচ্ছি। আচ্ছা একটু আমি দেখাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে আসলে স্কোয়ার শটটা কিভাবে তৈরি হয়। যেটা বোঝাইছে ওইটাই সবকিছু। আপনার লোগো তৈরির ব্যাপারে যেটা বলছে তুষার ভাই, যেটা বলছে ওইটাই হচ্ছে আপনার মানে সহজ এবং সবচেয়ে সুন্দর পন্থা আপনাদের জন্য আর কি। আমাদের সবার জন্য, শুধু আপনাদের জন্য না, আমাদের সবার জন্য যেভাবে সুন্দর হয় আর কি। তো আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে ফিবোনাসি থিওরি। জানেন নাকি ফিবোনাসি? আমরা আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ হ্যাঁ করব। আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ দেখতে হ্যাঁ পাচ্ছি করব না করব, কিন্তু। দেখবো দেখাবো, আমি এখনো করিনি। ও আচ্ছা ঠিক তো আছে। যেটা হোক, আমরা একটা 9 10 এইচএসসি এতে যাওয়া অঙ্ক করতাম আমরা। অঙ্কটা মনে আসছে কিনা? ধারার অঙ্ক। এটা কি করছেন আপনারা কখনো, ধারার অঙ্ক? জি স্যার। স্যার করে। গোল্ডেন রেশিও ধারার উপরে চলে। কিভাবে চলে আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুব মজার একটা ব্যাপার। জাস্ট ছোট্ট একটা বিষয় দেখা দিচ্ছি। আর আপনারা যেটা দেখলেন না, গোল যেটা দেখলেন যে পেঁচায় গেছে, যেটা দিয়ে সবকিছু তৈরি হচ্ছে, আসলে ওইটার নাম হচ্ছে গোল্ডেন স্প্রিল। এই গোল্ডেন স্প্রিলটা তৈরি হয় হচ্ছে আপনার গোল্ডেন স্প্রিলটা আগে ছিল না গোল্ডেন রেশিওতে। সর্বপ্রথম আবিষ্কার করছে হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। সে তার মোনালিসার ছবির ভেতর থেকে বের করে আনছে, এবং তারপর থেকে গোল্ডেন রেশিওতে গোল্ডেন স্প্রিলটা অ্যাড হয়েছে, যার ফলে গোল্ডেন মাত্রা নিয়ে আসছে এখানে। গোল্ডেন রেশিও সুন্দর একটা মাত্রা নিয়ে এসেছে, যার ফলে এখন গোল্ডেন স্প্রিল ব্যবহার করে আমরা অনেক কিছু, এবং পরবর্তীতে দেখা গেছে যে পৃথিবী যা কিছু তৈরি হয়েছে সবকিছু গোল্ডেন স্প্রিল অনুযায়ী তৈরি হয়েছে। সবকিছু, ইভেন টর্নেডো যখন হয় সেটাও গোল্ডেন স্প্রিলের শর্ত মেনে। পানির ঘূর্ণনও হয় গোল্ডেন স্প্রিলের শর্ত মেনে। পৃথিবীতে যত কিছু তৈরি হচ্ছে সবকিছু, এবং মৌমাছির যে মৌচাক আছে সেটাও তৈরি হয়েছে গোল্ডেন স্প্রিলের শর্ত মেনে। এটা সর্বপ্রথম করছে হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। আচ্ছা, যেটা আমরা করব স্কয়ার ছকের আছে, এটা কি তোষক দেখাই দিছিলাম না? সবকিছু আমি ছক তৈরি থেকে সার্কেল তৈরি দেখাই দিছি, মেবি সবাই বুঝতে পারছে।
তাহলে আর কোনো সমস্যা নেই। আমি যেটা বলবো সেটা হচ্ছে স্কোয়ার শকটা যেভাবে তৈরি হয় সেটা হচ্ছে ধারার নিয়ম অনুযায়ী তৈরি হয়। যেমন হচ্ছে প্রথমে 0, তারপরে 1, তারপরে 1, এখানে হচ্ছে 1 এবং 1 যোগ করে হয় 2, তারপরে 2 থাকবে, 2 এর সাথে 1 যোগ করে হবে 3, 3 এর পরে 3 এর সাথে 2 আর যোগ একটু করে। স্ক্রিন শেয়ার দেন কাইন্ডলি। আচ্ছা, এটা হয় হচ্ছে ধারার নিয়ম অনুযায়ী। স্ক্রিনশটটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন সবটা এরকম আর কি, এই নিয়মটা ফলো করে। প্রথমে ফলো করে দেখা গেছে। জি স্যার। আচ্ছা, যেটা আসছে সেটা হচ্ছে আপনার প্রথমে 0, 1, আর প্রথমে আসবে হচ্ছে 0, তারপরে আসবে কমা দিয়ে 1, তারপরে আসবে হচ্ছে 0, 0, তারপরে 1, তারপরে কমা দিয়ে 1, তারপরে হচ্ছে 1 এর সাথে 1 যোগ হবে 2, তারপরে হবে হচ্ছে 1 এর কমা, তারপরে 3, 4। আর এটা তো প্যাটার্নের নিয়ম। হ্যাঁ, এটা এইভাবে আপনার গোল্ডেন রেশিওটা ক্রিয়েট করা হয়। এটা হচ্ছে প্যাটার্ন না, এটা হচ্ছে ফিবোনাচি থিওরি আর কি। এটাকে ফিবোনাচির ওইটা তো প্যাটার্নে তো আছে স্যার। হ্যাঁ, তো যাই হোক, তারপরে যেটা আছে 2 এর সাথে 3 যোগ করে হয় 5, 5 এর সাথে 3 8, এইভাবে আপনার গোল্ডেন রেশিওটা ক্রিয়েট করা হয়। এটাই হচ্ছে গোল্ডেন রেশিওর মূল। স্কয়ার সব যেটা তৈরি করা হয় সেটা শুধু আপনার সার্কেল শেপ এবং সার্কেল শেপ মাপে থাকে, যে কারণে এটা তৈরি করা হয়। মূলত রেশিও বলতে সেটা হচ্ছে অনেকভাবে তৈরি করতে হবে। গোল্ডেন রেশিওটা স্টাডি করবেন। জি স্যার। আমাদের আপনাদের আর কোনো, যদি কারো কোনো প্রশ্ন থাকে কোনো ব্যাপারে, তো আমরা মোটামুটি 5 মিনিট প্রশ্নটা, তারপরে আমরা করবো। স্যার আসলে গোল্ডেন রেশিও বলতে গেলে যেটা বুঝতে পারলাম, এটা কি আসলে বৃত্ত দিয়ে তৈরি হয় নাকি আপনার রেক্ট্যাঙ্গেল কিংবা রেক্ট্যাঙ্গেল দিয়ে তৈরি হয় কিনা এটা জানতে চাচ্ছিলাম আর কি। এটা সার্কেল দিয়ে তৈরি। রেক্ট্যাঙ্গেল হচ্ছে একটা রেশিওর মান। আমরা যখন আসলে লগো বানাই সেক্ষেত্রে শুধুমাত্র ওই বৃত্ত থাকে না, অনেক ক্ষেত্রে আবার হচ্ছে যে আপনার ইয়া থাকে, রেক্ট্যাঙ্গেলও থাকে। তো কিছুই পরে আবার থার্ড আয়ের মধ্যে কিছু পরে আসলে দেখতে হবে আপনি যাচ্ছেন যে লোগোটার উপর নির্ভর করতে না। যদি একটা টাইপোগ্রাফি বানান, সেক্ষেত্রে টাইপোগ্রাফিটা আপনি কিভাবে গোল্ডেন রেশিওর সাহায্যে বানাচ্ছেন, সেক্ষেত্রে আপনার সময় লাগতেছে না। টাইপ তো একটা টাইপ, তাই না? কিংবা যখন আপনি একটা আইকন বানাচ্ছেন, আমরা যখন একটা আইকন বানাচ্ছি, একটা আইকন আপনি গোল্ডেন রেশিও সার্কেল দিয়ে তৈরি করতে পারেন, একটা বক্স দিয়ে তৈরি করতে পারেন। হ্যাঁ, গোল্ডেন রেশিও কিন্তু এরকম হয়। পিরামিড কিভাবে তৈরি হয়েছে, পিরামিড যেভাবে তৈরি হয়েছে, পিরামিড কি দেখছেন? একটা নির্দিষ্ট মাপে তৈরি হয়েছে। পিরামিড তৈরির জন্য তো একটা রেক্ট্যাঙ্গেল লাগছে, কিন্তু এখানে তো গোল্ডেন রেশিও কি কাজ করবে? ওখানেও গোল্ডেন রেশিও কাজ করছে। গোল্ডেন রেশিও শুধুমাত্র যে বক্স এটা না, গোল্ডেন রেশিও আপনার অনেক কিছু। পিরামিডের ইয়ে দেখাই আমি আপনাকে, দাঁড়ান। পিরামিড গোল্ডেন রেশিও একটা অনুপাত, একটা থেকে আরেকটার অনুপাত। গোল্ডেন রেশিও ছোট জিনিস না। আপনি যদি এখনই মনে করেন যে আমি সব বুঝে যাবো, তাহলে কিছু বুঝবেন না। এটা দিয়ে অনেক কিছু আপনাকে ট্রাই করতে হবে, অনেক দিন ট্রাই করতে হবে। গোল্ডেন রেশিও অনেক গভীর একটা জিনিস। আপনি আজকে সহজভাবে আমরা দেখাই দিলাম বলে আপনি মনে করবেন যে এটা সহজ। এটা সহজ না, আপনি ট্রাই করেন। পিরামিডের বিষয়টা আছে, আমরা যেটা বলতেছি সেটাগুলো দেখেন, সবকিছু মিলায় ট্রাই করেন, তারপরে বুঝবেন যে গোল্ডেন রেশিও কোন জিনিস নিয়ে তৈরি হয়। এখানে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন এখনো? আমি দেখাচ্ছি। এই দেখেন গোল্ডেন রেশিওর শেপটা দেখেন, পিরামিডের শেপটা দেখেন, গোল্ডেন রেশিওটা কিভাবে তৈরি করছে ওরা। ঠিক আছে, প্রত্যেকটা গোল্ডেন রেশিও হচ্ছে একটা মাপ, একটা ইউনিভার্সাল মাপ গোল্ডেন রেশিও, যেটা দিয়ে আপনার সবকিছু তৈরি করা হয়। এটা হচ্ছে অনুপাত। হ্যাঁ, গুগলে সার্চ দেন স্যার, ডোনাল্ড ট্রাম্পেরও গোল্ডেন রেশিও দেখাচ্ছে। হ্যাঁ,
ডোনাল্ড ট্রাম্পেরও মাথায় গোল্ডেন ডোনাল্ড রেশিওতে ডোনাল্ড দেখাচ্ছে। ট্রাম্পের মাথা গোল্ডেন রেশিও একটা খুব ভালো একটা উদাহরণ আর কি, ডোনাল্ড ট্রাম্পের মাথা। তো এরকম গোল্ডেন রেশিও হচ্ছে একটা মানে অনুপাত, একটা মাপ 1.618 এর। তো এগুলো দিয়ে আপনার গোল্ডেন রেশিও তৈরি হয়। এগুলোতে এত সহজ না যে আমি এতগুলো দাগ দাগ দেখলাম আর গোল্ডেন রেশিও হয়ে গেল। এগুলো নিয়ে পড়াশোনা করেন, আরো স্টাডি করেন, এগুলো নিয়ে স্টাডি করেন কিভাবে এই বক্স গুলো তৈরি হয়। এগুলো তৈরি করেন আগে, গোল্ডেন রেশিওতে ছোট ছোট লোগো তৈরি করেন, তারপরে বড় কিছুতে যায়। যে রেক্ট্যাঙ্গেলের ব্যবহার যখন আসবে তখন ওগুলো আপনি অটো নিজেই বুঝতে পারবেন যে আসলে আমি কোথায় রেক্ট্যাঙ্গেল ব্যবহার করবো। রেক্ট্যাঙ্গেল খুব কম ব্যবহার করা হয়, কিন্তু সার্কেলটাই বেশি ব্যবহার করা হয়। আর গোল্ডেন স্প্রিলের ব্যবহারটা খুব কম হয়। তা আপনারা ট্রাই করতে থাকেন, দেখেন হয়ে যাবে। আর কোনো প্রশ্ন? আমরাও এখনো গোল্ডেন রেশিও সম্পর্কে অত ভালো জানি না, গভীরভাবে জানতে গেলে আরো পড়াশোনা করতে হবে। আমরা গোল্ডেন রেশিও নিয়ে এখনো পড়ছি, প্রতিদিন গোল্ডেন রেশিও সম্পর্কে জানতেছি আমরা। ছোট জিনিস না, অনেক বড় জিনিস। আজকে ধরেন ছোট্ট একটা ডিজাইন করে আমরা দেখাইছি, তার মানে এই না যে হচ্ছে আপনার এটা এতটুকুই শেষ। গোল্ডেন রেশিও অনেক কেবল শুরু। হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকলে বলেন, আমরা শেষ করি। ও গোল্ডেন রেশিওর হচ্ছে আপনার দুইটা অপশন দেখেন। এটা হচ্ছে আপনার প্রথমে হচ্ছে বড় হাতের ভাই, যেটা হচ্ছে বড় হাতের 5 1.618, আর একটা হচ্ছে ছোট হাতের 5 0.618। এইটারও একটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে, অনেক বড় একটা টার্ম আছে। এই জিনিসটা বের করেন, পেয়ে যাবেন। আপনি গুগলে সার্চ করেন, পেয়ে যাবেন এটা কোথায় 1.618 হয় আর কোথায় 0.618 হয় ছোট হাতের 5 দিয়ে। ট্রাই করেন, বের করেন, পেয়ে যাবেন। দুইটাই ভেজাল জিনিস। ইউটিউবে যদি বলতেছি গোল্ডেন দুইটাই রেশিও বড় সড় ভেজাল জিনিস। ইউটিউবে নাই এগুলো, এ সম্পর্কে ইউটিউবে কোনো ভিডিওই নেই। না ভাই, আমি বলছিলাম যে আমি যেটা সার্কেল দিয়ে বানালাম না, ইউটিউবে ওই সার্কেল দিয়ে ডিজাইন গুলো দেখাই, তাহলে ওনারা বুঝতে পারবে যে আসলে কিভাবে কি করতে হবে। ওটা বলছিলাম। পড়াশোনা করেন এগুলো নিয়ে, যে ফাই দিয়ে আসলে বড় হাতের ফাই কোথায় ব্যবহার করা হয়, ছোট হাতের ফাই কোথায় ব্যবহার করা হয়। স্যার আমরা কি বের হবো চাইলে? হ্যাঁ আপনারা কি বের হবেন? ঠিক, জি স্যার, যাবো কি তাই বলতেছি। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্যার আছেন? সুইট স্যার যে একটা কথা বলুন না। স্যার আছেন? স্যার ট্রেনিং করতে করতে টায়ার্ড। সুইট স্যার মনে হয় ঘুমাই গেছে। না ঘুমাইনি, দেখো সুইট ভাই আছেন? কখন বলে বসে যে আছি। আচ্ছা বলে একটা বিষয় বলি, আপনাদের কি কোনো উন্নতি হচ্ছে? এত কিছু যে এইভাবে যে মনে করেন রাত জেগে আমরা আপনাদের নিজেদের কাজ কাম ফেলায় আমরা যে আপনাদের সাথে সময় দিচ্ছি, আমরা যে আপনাদেরকে এত কিছু শেখাচ্ছি, মানে বলতেছি, তাতে কি আপনাদের কোনো উন্নতি হচ্ছে? জি স্যার, অনেক। কিরকম উন্নতি হলো? আমাদের তো মনে হচ্ছে ডিটেইলস অনেক বাকিটা তো জানতে আপনারা পারছি। বুঝবেন। কারণ আমাদের সময় দেওয়াটা ততটুকুই সার্থক হবে যখন আপনাদের উন্নতি হবে। স্যার সময় দিচ্ছেন দেখে তো এই যে ফাহিম ভাইয়ের মতো অনেকেই আর্ন করতেছে। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আসলে আমরা স্টার হয়ে গেছে আমাদের ক্লাসে। আপনারা কতটুকু হচ্ছে ইয়ে করতেছেন তাই বলেন, আপনাদের উন্নতি কতটুকু। কারণ আমাদের এখানে ব্যাপারটা কি হয় জানেন, আমরা 8 ঘন্টা করে ক্লাস করানোর পরে আমাদের নিজেদেরও কিন্তু কাজ থাকে। যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করি, আমাদের নিজেদেরও কিছু কাজ থাকে। তো সেগুলো করার পরে ওগুলো ভেতর থেকে এনেও মনে করেন যে আপনাদের পেছনে সময় দিচ্ছি শুধু আপনাদের উন্নতির জন্য। আপনাদের যদি উন্নতি না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু করতে পারবো না। হবে, দেখবো ওরিয়েন্টেশন ক্লাসে একটা পরীক্ষা হবে, একটা ইয়ে হবে, যেগুলোতে আমরা বুঝতে পারবো যে আসলে কার কতখানি উন্নতি হয়েছে। এগুলো শেখার ব্যাপার, তো কতটুকু স্টাডি করলেন, কতটুকু কি করলেন, এগুলো দেখে তারপরে বুঝতে পারবো আমরা আর কি। স্যার পরীক্ষাটা কেমন ধরনের হবে সেটা আমাদের সুইট স্যার জানে, আমাদের স্যার বলতে পারবে। স্যার এই যে আজকের পিডিএফ ফাইলগুলো যদি ইয়েতে দিয়ে দিতেন ভালো আচ্ছা, হতো। ওইটা আমি স্যারের কাছে দিয়ে দিব, সুইট স্যারের কাছে ওইটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। ওগুলো একটু ঠিক করতে হবে, কারেকশন করতে হবে আপনাদের জন্য। কারেকশন করে তারপরে আমি ওটা সুইট স্যারের হাতে দিয়ে দিব। কালকেরটা তো দিয়ে দেওয়া হয়েছিল সুইট স্যারের হাতে। জি স্যার, কালকেরটা তো কালকে দিয়ে দিছি। ওগুলো পেয়ে যাবেন আপনি। স্যার বলেন। স্যার মানে যে স্যারের কাছে দিচ্ছেন, আমরা নাটোরে যারা আছি তাদেরকে মানে পাইতে একটু সমস্যা হচ্ছে স্যার। আপনারা ট্রেনার সাথে যোগাযোগ করবেন, ট্রেনার। আর ট্রেনারের সাথে কথা বলছি, উনি বলতেছেন তো আপনারা তো ওনাকে কোনো সোর্স ফাইল বা এই জাতীয় কিছু দেন নাই, সো উনি আমাদের কোথা থেকে দিবেন? কি দেন নাই? মানে স্যার ওই যে কালকের যেমন ফাইলগুলো
কালকের ফাইলগুলো নাকি নাটোরে কালকে রেখে যে আপনার পিএইচডি যে ফাইলগুলো দিবেন, তারপর ফন্ডের যে ইয়েগুলো দিবেন, কালকে কি ফাইল ছিল স্যার? কালকের তারপরে এইগুলো ফন্টের যে ইয়েগুলো লিংক এখানে দিছিলেন, আমরা ডাউনলোড করতে পারছিলাম না। ওগুলো তো আমি দিছিলাম, ওগুলো স্যার দেয়নি। ওগুলোর পারমিশন দেওয়া আছে, ওগুলো ডাউনলোড করতে পারবেন এখন আপনারা। ওটা পারমিশন ছিল না তো, এই পারমিশন দিয়ে দিচ্ছি। আপনার স্যারকে বলবেন ট্রেনার রিপোর্টস নামের যে গ্রুপ, সেই গ্রুপে নাকি লিংক শেয়ার করা আছে। আর শুনুন স্যার, আপনি একটু লিংকটা আমাকে একটু দিয়েন তো। হ্যাঁ স্যার, দিয়ে দিচ্ছি। আমি ট্রেনার রিপোর্টস নতুন লিংকটা স্যার, যেটা হচ্ছে ইয়ে করলাম, হ্যাঁ নতুন লিংকটা, জি জি। আচ্ছা স্যার, দিয়ে দিচ্ছি। মিজান ভাই, হ্যাঁ ক্লাস করবেন এরপরে? ক্লাস শেষ। না, আমরা নিজেরা গ্রুপ আপ করবো। ওকে চলে আসো, নো প্রবলেম।